দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী এনএন, আমি আপনাদের সাথে রাজীব। আজকে আপনারা ফেসবুকে দেখতে পেয়েছেন যে আমি কোন বিষয়ে আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে, কিন্তু আজকে যে স্লাগ নিয়ম আমরা দিয়েছি হয়তোবা আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু আপনারা বুঝে গেছেন যে আমি কোন বিষয়ের উপর আজকে আলোচনা করতে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আলোচনা শুরুর আগে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা জানেন কোনো জায়গাতে আমাদের লাইন সরকার পরিচালিত কিছু লোকের দ্বারা আমাদের লাইনকে ডিসকানেক্ট করা হয়েছে, যার কারণে আপনারা সেই জায়গাতে দেখতে পারবেন না মৃণালিনী এনএন। সেই জায়গাতে আপনারা অবশ্যই ফেসবুকে যারা আপনারা রয়েছেন, আমাদের 10টি অ্যাকাউন্ট রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই আপনারা মৃণালিনী এনএন আপনারা দেখতে পারেন। এবং যারা যেসব বন্ধুরা আপনারা দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করবেন। এবং পাশাপাশি আমাদের যে সাইট রয়েছে www.mrinalinienn.com, সেখানে গিয়েও কিন্তু আপনারা আমাদের সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারেন এবং আপনাদের যে মতামত রয়েছে সেই মতামত আপনারা কিন্তু দিতে পারেন। আজকে আলোচনা আমি শুরু করছি। দর্শক বন্ধুরা, আমি আলোচনা শুরু করার আগে আমি বলে দিচ্ছি, আমি যেটা বলেছিলাম যে বিপ্লব দেবের প্রস্তুতি বা আপনাদের কি মতামত রয়েছে, যাদের কাছে বা যাদের বাড়িতে যে টিভি সেট রয়েছে, আপনারা যারা দেখতে পাচ্ছেন আমাকে, যেই জায়গাতে লাইন রয়েছে এনএক্সটি যেখানে লাইন গেছে সেই জায়গাতে সব ধরনের লোকাল চ্যানেল কিন্তু আপনারা দেখতে পান। আপনারা নিশ্চয়ই আমাকে দেখছেন। যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মতামত দিতে পারেন। ইতিমধ্যে আজকে যে বিশাল যে একটি খবর আপনারা শুনতে পেয়েছেন, গতকালকে অর্থ দপ্তর থেকে যে মেমোরেন্ডাম জারি করা হয়েছে আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা ছড়িয়ে পড়েছে এবং সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এবং চলো পাল্টায়ের যে একটা স্লোগান আমরা 2018 নির্বাচনের আগে শুনতে পেয়েছি এবং যার কারণে হয়তোবা আপনারা বিজেপি সরকারকে বা বিজেপি দলকে আপনারা বিশ্বাস করেছেন এবং বিশ্বাস করার কারণে হয়তোবা আজকে বিজেপি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। এবং সেই জায়গাতে আপনারা এও লক্ষ্য করেছেন যে আমি পিসিআরকে বলবো, ফেসবুকে আপনি এখনও দেননি, দয়া করে আপনি ফেসবুকে সেটাকে রান করুন। দর্শক বন্ধুরা, আপনারা ফেসবুকে আমাদের যে প্রোগ্রাম চলছে সেটা আপনারা উপভোগ করতে পারেন। এবং যেটা আমরা আপনাদেরকে বলে রাখছি যে কোনো জায়গাতে আপনারা দেখতে পাবেন যে মৃণালিনী এনএনের সংযোগ বন্ধ আছে, সেই জায়গাতে অবশ্যই আপনারা কিন্তু মৃণালিনী এনএন আপনারা দেখতে পাবেন এবং দেখতে পারেন। এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারও কিন্তু আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন।
আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে সরকারি অর্থ দপ্তর থেকে যে ধরনের মেমোরেন্ডাম আজকে ইস্যু হয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। পাশাপাশি বিজেপির বা ভারতীয় জনতা পার্টির নির্বাচনের ঠিক পূর্বে যে ধরনের কমিটমেন্ট রাজ্যবাসীদের উদ্দেশ্যে করেছেন সেটা নিয়েও আজকে আলোচনা করব। এবং যারা আপনারা আমাকে সরাসরি দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব, যদি আপনাদের কোনো মতামত থাকে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের মতামত আপনারা দিতে পারেন। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে বিজেপি ত্রিপুরা প্রদেশ যে ভিশন ডকুমেন্ট 2018, যেটা আপনারা সবাই জেনে গেছেন যে কয়েকটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপি পক্ষ থেকে যে ওনারা এসে এই সকল কাজগুলো আগে করবেন এবং সেগুলোকে প্রেফারেন্স দেওয়া হবে। কিন্তু আজকে যে মেমোরেন্ডাম বের হয়েছে সেখানে বলা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে কিছু কিছু শর্ত আরোপ করা হয়েছে। সবগুলো বিষয় আজকে আলোচনা করব। তার মধ্যে যে বিজেপির যে ভিশন ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টে কয়েকটি যে কন্ডিশন রয়েছে বা যেখানে বলা হয়েছে যে রাজ্যবাসীর উদ্দেশ্যে যে এবং বেকার ভাইরা যারা রয়েছেন বা সবার ক্ষেত্রেই সেখানে বলা হয়েছে। আজকে 10টি বিষয় নিয়ে আমি আলোচনা করছি। প্রথম হচ্ছে ওয়ান এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউস হোল্ড। সবাই আপনারা যারা আমাদের রাজ্যের মানুষরা আছেন যারা প্রত্যেক পরিবারে এক একটি করে চাকরি পাবেন বলে সেখানে বলা হয়েছে। পাশাপাশি রয়েছে ফ্রি এডুকেশন ফর ওমেন টিল গ্র্যাজুয়েশন। তারপর রয়েছে 7th পে কমিশন টু অল এমপ্লয়িজ অফ দ্য স্টেট গভর্নমেন্ট। পাশাপাশি রয়েছে ফ্রি স্মার্টফোন টু ইউথ। তারপর রয়েছে মিনিমাম ভাতা অফ রেস 2000 অ্যান্ড মিনিমাম ওয়েজ অফ রেস 340। পাশাপাশি রয়েছে ইনভেস্টিগেট রোজ ভ্যালি চিটফান্ড কেস অ্যান্ড পানিশ অল দ্য গিল্টি। সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে, এবং আপনারা আপনাদের মতামত দিতে পারেন। সরকারের প্রতিশ্রুতিগুলো নির্বাচনের আগে যা যা করেছে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করছি। তারপর রয়েছে প্রোভাইড হাউজিং টু অল উইদাউট ব্রিক হাউজিং। তারপর রয়েছে ফ্রি হেলথ ইন্স্যুরেন্স টু অল বিপিএল হাউস হোল্ডস। তারপর রয়েছে প্রোভাইড ড্রিঙ্কিং ওয়াটার টু অল হাউস হোল্ডস। তারপর রয়েছে রেগুলারাইজ কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়িজ। আরও অনেক রয়েছে, আমি সবগুলো বিষয় আলোচনা করব না, কয়েকটি ভাইটাল বিষয় আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে। এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ঘটনা আজকে আপনারা প্রত্যক্ষ করতে পারছেন বিজেপি ক্ষমতায় আসার আগে যে ধরনের কমিটমেন্টগুলো ওনারা করেছেন সেই কমিটমেন্টগুলো কতখানি তারা যত্ন সহকারে করছেন বা করবেন ভবিষ্যতে। অনেকেই আপনারা বলে থাকেন যে 9 মাস হয়েছে, আগে আপনারা বলতেন 6 মাস 7 মাস। এটা স্বাভাবিক, একটি সরকার নতুন এসেছে, সেই সরকারকে সময় দেওয়া উচিত। কিন্তু আজকে বেকাররা কোনো না কোনোভাবে হতাশ হয়েছেন, কারণ যে ধরনের মেমোরেন্ডাম আজকে অর্থ দপ্তর থেকে আপনারা পেয়েছেন বা শুনেছেন সেটা কিন্তু কোনো না কোনোভাবে যারা বেকাররা রয়েছেন তারা কিন্তু চিন্তা করছেন এই মুহূর্তে। প্রথমত এখানে যেটা বলা হয়েছে যে ওয়ান এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউস হোল্ড। সেই জায়গায় দর্শক বন্ধুরা আমাকে একটা কথা বলতে হচ্ছে, যেখানে বিজেপি সরকার থেকে বলা হয়েছিল যে প্রত্যেক ফ্যামিলিতে এক একটি করে চাকুরি দেওয়া হবে, এবং বিভিন্ন জনসমাবেশে বিজেপির যারা নেতা নেত্রীরা ছিলেন, যারা প্রভারী ছিলেন, তারা কিন্তু বলেছেন, ওনারা কিন্তু বলেছেন, যেটা সাক্ষী রয়েছেন আপনারা, যেখানে বলা হয়েছে যে ফোন কলের মাধ্যমে চাকুরি পাওয়া যাবে। কিন্তু কোনো না কোনোভাবে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে বিজেপি সরকার যে আপনাদেরকে কিছু না কিছু করবেন, তাই হয়তো আপনারা বিজেপিকে বা বিজেপি সরকারকে আজকে অধিষ্ঠিত করেছেন। কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যেখানে সরকার থেকে কমিটমেন্ট করা হয়েছে যে ওয়ান এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউস হোল্ড, সেই জায়গাতে আজকে অর্থ দপ্তরের এই 9 মাস পর যে ধরনের মেমোরেন্ডাম আজকে ইস্যু হয়েছে সেটা কিন্তু অনেকে কিন্তু সেটাকে মেনে নিতে পারছেন না। এটাকে অনেকে দুর্ভাগ্যজনক বিষয় হিসাবে আখ্যা দিয়েছেন। পাশাপাশি সবচাইতে একটা দুঃখের বিষয়, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে 3 ঘন্টা আগে আমি যখন এখানে আলোচনা করছি আপনাদের সঙ্গে, তার 3 ঘন্টা আগে আজতেক চ্যানেলে উনি বক্তব্য রাখছিলেন, এবং সেখানে বক্তব্য রাখছিলেন। কিন্তু এই মুহূর্তে অনেকে আপনারা বলেছেন যে উনি প্রেস কনফারেন্স করে আপনাদেরকে আশ্বস্ত করতে পারতেন বা একটা আশ্বাস দিতে পারতেন, সেই জায়গাতে উনি
রাহুল গান্ধী যে রাফেল চুক্তি নিয়ে আজকে সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার খারিজ হয়েছে সেটা নিয়ে বোঝাতে গেছেন, এবং আজকে দিল্লিতে উনি প্রেস মানে একটি আজ থেকে অনুষ্ঠানে উনি আজকে গেছেন। কিন্তু সেই জায়গাতে আজকে যদি আগরতলাতে বসে, নমস্কার দাদা, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি অরুণনগর থেকে বলছি। দাদা আপনি এডিনগর থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন? আচ্ছা, বলার কথা একটাই, আমরা তো নির্বাচনের আগে রাজ্যের চতুর্থ স্তম্ভের পাগলামি দেখছি। এখন ওই চতুর্থ স্তম্ভ কি আছে না ওরা সব মানে গর্তের ভিতরে ঢুকে গেছে? সেটা দাদা আপনি হচ্ছেন জনগণ, আপনি হচ্ছেন গণদেবতা, আপনি বলুন না না আপনার কি মনে হচ্ছে? আমি এই চতুর্থ স্তম্ভের মধ্যে আপনিও আছেন। আপনাদের নির্বাচনের আগে যে মানে প্রচার আমরা দেখেছি, তাতে কিন্তু আমরা প্রভাবিত হয়ে 25 বছরের বাম সরকারকে হটিয়েছি। এটাতে কিন্তু আপনারও কন্ট্রিবিউশন কিছু কিছু হলেও ছিল 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 এখন এখন মানে এখন এই 9 মাসের পরে বলুন দাদা, রাজ্যের যারা মোমবাতি জ্বালাতো তারা এখন কোথায়? এই যে মোমবাতি জ্বালানোওয়ালা চতুর্থ স্তম্ভ, এবং আপনাদের উপরে কোনো অত্যাচার হলে বা আপনাদের উপরে যদি একটা ফুল কেউ ছোটায়, তাহলেও আপনারা গরম হয়ে যেতেন বাম আমলে। হ্যাঁ, এখন এবং আপনারা ব্যঙ্গ করে বলতেন স্বর্ণযুগ। মুখ্যমন্ত্রী যদিও কোনোদিন বলেনি যে আমি স্বর্ণযুগ ত্রিপুরায় এনেছি। দাদা আপনি দাদা আমি আপনাকে সম্মান আমি আপনাকে সম্মান দাদা একটা কথা বলি, এবং এখন যে প্রেস ক্লাব জোর করে যারা দখল করেছে, হ্যাঁ, তারা কোথায়? তারা কোথায়? এই প্রশ্নগুলি আপনারা করুন। মানুষকে যে আপনারা ভুল বুঝিয়েছিলেন, তার জন্য ক্ষমা প্রার্থী হওয়া দরকার আপনাদের। দাদা আপনি কি আমাদের এখান থেকে শুনেছেন স্বর্ণযোগের কোন সময় এই বক্তব্য? আমি ইন টোটালিটি বলছি, না না আপনাকে বলছি না। আপনি যেটা বলেছেন সম্পূর্ণ সত্যি বলেছেন দাদা। আপনি যেটা বলেছেন কিছুটা হলেও কন্ট্রিবিউশন ছিল আগের সরকারকে সরানো, কিছুটা হলেও কন্ট্রিবিউশন ছিল, এই কথা আপনি অস্বীকার করতে পারবেন না। দেখুন, আমি কখনোই আপনাদের কথা অস্বীকার করতে পারি না। আপনারা যেটা বলবেন সেটাই আমার কাছে শিরোধার্য। আমরাও দেখুন, আমি সেটা ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা বলেছেন আপনি সত্যি কথা বলেছেন। তারা এখন কোথায় বলুন? তাদেরকে উলঙ্গ করাটা সবচেয়ে দরকার। আগে কে করবে বলুন? আপনার মুখে এখন যেমন বিদ্রোহ দেখা দিচ্ছে, যে কারণ হচ্ছে ব্যক্তিগতভাবে আপনি আক্রান্ত হয়েছেন, আপনার বাড়িতে আক্রমণ হয়েছে, এখন আপনি বুঝতে পারছেন যে কিসের বদলে কি আসছে। আচ্ছা দাদা একটা কথা বলি আপনাকে, আপনি সব খবর রাখেন আমার, তো ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু বিগত আমলেও বিভিন্ন গ্রামে গেছি যেখানে বিদ্যুৎ নেই, জল নেই, যেখানে আপনার পরিষেবা নেই। আমি বামফ্রন্টকে আমি কিন্তু তুলেছি, গঠনমূলক সমালোচনা আমি তুলেছি দাদা, আপনি সেটা অস্বীকার করতে পারবেন না? আগের যে মুখ্যমন্ত্রী ছিল কোনোদিন উনি কিন্তু বলেনি আমি সবটা করে ফেলেছি। না না আমি সেটা বলিনি, আমি কোনটা বলছি? এই অবস্থার মধ্যেও কিন্তু বেকারদের চাকরি, প্রতিটা ক্যাবিনেট মিটিং এ কিছু না কিছু তারা পদ সৃষ্টি করত। না না আজকে যে অর্থ দপ্তরের মিস্টার এল.কে. গুপ্তার সিগনেচার করা যে কাগজ মেমোরেন্ডাম বেরিয়েছে, সেটা আমি দেখেছি সবটা। হ্যাঁ দাদা, তাতে কি আছে? যে বেকারদেরকে প্রলুব্ধ করেছিল, সেই বেকাররাই তো ওদেরকে শেষ করবে কোনো না কোনো একদিন। ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেটা বলেছেন সম্পূর্ণ সত্যি বলেছেন, এবং আপনার মনের দুঃখ রয়েছে। আপনার কাছে আবারও রিকোয়েস্ট, যে যারা এই চতুর্থ স্তম্ভের নাম নিয়ে এবং যাদের বিশেষ প্রিভিলেজ আছে বলে তারা যা খুশি তা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে যে ধরনের মানে কি বলবো উস্কানিমূলক সংবাদ ওরা পরিবেশন করেছে, তাদেরকে উলঙ্গ করে দিন, এইটা হচ্ছে আপনার কাছে রিকোয়েস্ট। দাদা আমার পক্ষে কি এত বড় কাজ করা সম্ভব একা, যদি আপনারা পাশে না থাকেন? সবাই থাকবে। আপনি তো আপনার কাছে যে কলগুলি আসে, সেই কলগুলির মধ্যে বর্তমান সরকারের সমর্থনে কয়জন কথা বলে, আর কি করে বলবে? আজকে যদি যে ভিশন ডকুমেন্টে ওরা যা বলেছে সবগুলি যদি ওরা করতে পারে, তাহলে ওরা 25 বছর থাকুক না, কারোর কোনো আপত্তি নেই তো। আমার কোনো ফেসিনেশন নেই যে আগের সরকার এখনকার সরকার।
হ্যাঁ, কিন্তু আমি ত্রিপুরাবাসী হিসাবে একটা দেখেছি যে এই আগের সরকারের বিরুদ্ধে যে ধরনের উৎসাহ রচনা করা হয়েছিল সেইগুলিতে একটা মুখ্য ভূমিকা তথাকথিত চতুর্থ স্তম্ভের ছিল। এটা পয়সার বিনিময়ে হোক বা এমনিতেই হোক, শ্রেণীগত দিক থেকেই হোক বা পয়সার বিনিময়ে হোক, এটা কিন্তু হয়েছে, এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই। ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কিন্তু এডিনগর থেকে দেখছেন, কিন্তু আপনি হয়তো জানেন যে আমাদের যে কানেকশন রয়েছে, সিগন্যাল রয়েছে, সৃষ্টিতে আমাদেরকে কেটে দেওয়া হয়েছে। সব জায়গাতে এখন যাচ্ছে না আমাদের চ্যানেল, অনেকে ফেসবুকে দেখছেন, অনেকে ইউটিউবে দেখছেন, অনেকে আমাদের সাইটে দেখছেন, বা এডিনগরে যেটা এনএক্সটি আছে তার মাধ্যমে তাই আপনার এখানে লাইভ সিগন্যাল রয়েছে, এনএক্সটি রয়েছে, তাই আপনি দেখতে পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একজন দাদা এডিনগর থেকে ফোন করে বললেন হয়তো ওনার এখানে এনএক্সটি কানেকশন রয়েছে, উনি আমাকে সরাসরি দেখতে পাচ্ছেন, এবং উনি বলেছেন এই যে এই সরকার, বর্তমান যে সরকার রয়েছে, সেই সরকার কতটুকু তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে, এবং উনি বিশেষ করে গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ রয়েছে, কোনো না কোনোভাবে আমরা কলঙ্কিত। একজন, দুজন, চারজনের কারণে আজকে আমরা সবাই কলঙ্কিত। উনি বলেছেন আপনারাই সেই পথকে প্রশস্ত করেছেন, যারা বিগত দিনে মোমবাতি জ্বালিয়েছেন তারা কোথায়, তাদেরকে তার উত্তর দিতে হবে। দাদা এডিনগর থেকে বললেন আপনি সম্পূর্ণ সত্যি বলেছেন, সম্পূর্ণ সত্যি বলেছেন। তাই আমি বললাম, আমি গত আলোচনায় বলেছি, এই গুলবাজার চত্বরে যখন সেলিম আলী মানে বামফ্রন্টে যখন উনি বক্তব্য রাখছিলেন, আগের আলোচনায় বলেছিলাম যে উনি বলেছেন যে আপনারা বিজেপির কথা শুনছেন, একসময় বুঝবেন যে বিজেপি আপনাদের মুখ বন্ধ করে দেবে। আজকে হয়তো বা কোনো না কোনোভাবে সেটা মৃণালিনীর সঙ্গে মিলে গেছে, কিন্তু উনি কিন্তু তখন বলেছিলেন। একজন দাদা এখন ফোন করে বললেন যে বেকাররা হয়তো কোনো না কোনোভাবে আগের মানে বর্তমান যে সরকার আজকে গঠিত হয়েছে, তারা কিন্তু ভীষণ ডকুমেন্টে কিছু কিছু দাবি করেছিলেন যে তারা এই সকল কাজগুলো বেকারদের জন্য করবেন, রাজ্যের মানুষদের জন্য করবেন, সাধারণ মানুষদের জন্য করবেন। পে কমিশন, 7 পে কমিশন লাগু করা হবে, এবং রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে যে সকল টাকা আজকে মানে লোকসান হয়েছে আমানতকারীদের বা যারা এজেন্ট রয়েছেন তাদের সেই টাকা ফেরত দেওয়া হবে। ইনভেস্টিগেশনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, এবং অপরাধীদের সংশোধনাগারে পাঠানো হবে। কিন্তু আজকে বর্তমানে 9 মাস অতিক্রান্ত হয়েছে, রোজভ্যালি সম্বন্ধে কোনো ধরনের বক্তব্য কিন্তু জোট সরকারের কাছ থেকে কিন্তু পাওয়া যায়নি, সেটা আপনারাও বাস্তবে জানেন। এবং যেখানে বলা হয়েছে যে 1 এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউস হোল্ড, আজকে অর্থ দপ্তরের যে মেমোরেন্ডাম জারি হয়েছে সেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে চাকুরির জন্য চাকুরি আর ক্রিয়েট হবে না, এবং যা কিছু করা হবে ফিনান্স ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে। আরও অনেকগুলো বিষয় রয়েছে, দর্শক বন্ধুরা আলোচনা করব আপনাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যাঁ, আমিও এডিনগর থেকেই বলছি। যাক, এডিনগরে কানেকশন আছে তাই আপনারা ফোন করছেন, বলুন দাদা, বলুন। আমি আপনাদের প্রোগ্রামটাই দেখি, ইলেকশনের আগে দেখেছি। হ্যাঁ দাদা, আপনাকে আমি অনেকবার ফোন করেও আমি বলেছি যে চলো পাল্টাই, আপনি ভোট নিয়েছিলেন। হ্যাঁ, ভোট নিয়েছিলাম, অনেকবার বলেছি আমি, এবং সেটাই কিন্তু বলেছিল, সেটাই কিন্তু বলেছিল। আমি যেইভাবে মানে আমি ইলেকশনের আগে যেভাবে আপনাদের থেকে ভোট নিয়েছিলাম, রেজাল্ট কিন্তু পুরোপুরি সেটাই এসেছিল। একদম কারেক্ট। হ্যাঁ, আমি জন্ম থেকে বিরোধী করে এসেছি, আমার বাবাকে সারা জীবন বদলি করে রেখেছে বাইরে, অনেক পরিশ্রম করে আমরা এই পজিশনে আজকে এসেছি। আমি আপনাকে বলি আজকের অবস্থা কি। আমি একজন মানে গ্যাজেটেড অফিসার। আচ্ছা দাদা, তো ওরা কি করছে, বায়োমেট্রিক চালু করছে। আপনি বলুন, সরকার বায়োমেট্রিক চালু করছে, ভালো কথা, পার্টিকুলার কয়েকটার জন্য, শিক্ষা দপ্তরের জন্য, কেন অন্য দপ্তর গুলো কি করছে? এবার বায়োমেট্রিক চালু করলে দেখুন গ্যাজেটেড অফিসের কোনো অ্যাটেন্ডেন্স হয় না, 24 ঘন্টা ডিউটি। তো এই সরকারটা কি শুরু করছে আমি বুঝতে পারছি না। মানে ওরা কি চাইছে, মানে কি যা খুশি তা করবে নাকি? এটা হয়, আমি সরকার হচ্ছে মানুষের ভালো মন্দ সবকিছু সুবিধা অসুবিধা দেখার জন্য। এবার তুমি একটা জায়গা থেকে শাসন করবে, যা খুশি তা বলবে, আমরা মেনে নিতে পারি না এগুলো। হ্যাঁ, তো একটা সময় আপনাকে আমি চলো পাল্টাই বলেছিলাম, কিন্তু আজকের দিনে অন্যরকম সিস্টেম। কি বসলো ধন্যবাদ। আমাদের দেখুন, আমাদের ইউজিসি আইসিটি কোনো পে কমিশন দেয়নি, আমাদের মানে ফিনান্সিয়াল খুব অবস্থা খারাপ। গভর্নমেন্ট
এটা 2.25 দিয়েছিল বামফ্রন্টে, আর এখন 2.57 দিয়েছে। আমরা কোনোটাই পাইনি, আমরা পুরোনো স্কেলে চলছি। আমাদের যে কি পরিস্থিতি কলেজ টিচারের জন্য, কি বলবো আপনাকে, খুব করুণ অবস্থা আমাদের। কোনো কমিশন পাইনি, মোদী সরকার 2016 দিয়েছে, এখন আমাদের মানে ইন্ডিয়ার কোনো কলেজে কমিশন হয়নি। কি পরিস্থিতি দাঁড়িয়ে আছে আজকে আমরা। তার উপর আজকে মানে অকাশ উঠিয়ে দিচ্ছে, অকাশের জন্য প্রিমিয়াম করছে, সাপ্তাহিক বন্ধ, তারপর উল্টো পাল্টো সব দিয়েছে, কোনো ডিসিপ্লিন নেই, কিচ্ছু নেই। মানে এই আমি চিরজীবন বিরোধী করে এসেছি। আজকে আমার এই অবস্থা, মানে আমার না, সবার কথা বলছি, সবাই মানে খুব করুণ অবস্থায় আছে। কি বলবো, মানে এটা ভেবে প্রতি সরকার আনিনি আমরা। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ দাদা। ফোন করবেন অবশ্যই, আমি তো প্রায় আপনার প্রোগ্রাম দেখি। এখন তো আমার আগে আমি না, শুধু আমার বন্ধু বান্ধব, আমার অফিসের মধ্যে একটা ইয়ে ছিল, ইলেকশনের আগে তারা মানে সবাই চলো পাল্টায় সবাই চলো। আজকের দিন আমার অফিসে মানে এই অবস্থা। অ্যাকচুয়ালি কি দাদা, সকাল 10টায় আমি গিয়ে আঙ্গুলের ছাপ দেবো, বিকালে গিয়ে বেরোবো, কোনো কারণে আমি ট্রাফিক জ্যামে আটকে গেলাম। হ্যাঁ, আমার এরপর কি হবে, আমার অ্যাটেন্ডেন্সটা কি হবে, তার কোনো মানে কোনো কিছু নেই। আমি ধরুন কোনো কারণে আমি রাস্তায় কোনো একটা প্রবলেম হলো, কাউকে নিয়ে আমি হাসপাতালে চলে গেলাম, অথবা আমার বাড়িতে কোনো একটা প্রবলেম হলো, একটু লেট হলো আমার, তখন কি হবে, কোনো মানে গাইডলাইন নেই, কিছু নেই, মানে উল্টো পাল্টা একটা সরকার, সব উল্টো পাল্টা চলছে আপনার মতে। দাদা অ্যাকচুয়ালি কথা কি, আপনি এডিনগর থেকে ফোন করলেন, আপনি আমাকে এখন দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের মৃণালিনী এনএন এর সিগন্যাল কিন্তু কাটা রয়েছে সৃষ্টিতে। আমি জানি এটা, আপনাদের চ্যানেলটা আমি একদম সর্বপ্রথম দেখতাম, এখন এটা অনেক পেছনে করে দিয়েছি। এটা আমাদের সিরিয়ালে অনেক মানে প্রথম আপনাদের চ্যানেলটা ছিল আগে, ইলেকশনের আগে, এখন আপনাদের চ্যানেলটা অনেক পেছনে করে দিয়েছে। ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, অনেকে ফোন করছেন আপনারা, যে একজন দাদা বললেন যে সংবাদ মাধ্যম আমরা হয়তোবা পয়সার মাধ্যমে, পয়সা দিয়ে আমাদেরকে কিনে নিয়েছিল কিছু কিছু সংবাদ মাধ্যমকে, যার কারণে আমরা কোনো না কোনোভাবে এই সরকারকে আমরা সাপোর্ট করেছি। একজন দাদা কমপ্লেন করলেন। দেখুন, আপনি দাদা ফোন করলেন, আপনি কমপ্লেন করতেই পারেন, আপনি জনসাধারণ, আপনার কথাই সর্বাগ্রে থাকবে, হয়তোবা সেটাও হতে পারে। এবং একজন দাদা ফোন করে বললেন, উনি একজন গেজেটেড অফিসার, উনি বলেছেন যে যেই ধরনের তুগলুকি কাণ্ড চলছে আজকে বর্তমান সময়ে, সেটাকে কোনো মতেই মেনে নিতে পারছেন না। উনি বলেছেন, ফোন করে বলেছেন, যখন আমি এক্সিট পোল আমি নিচ্ছিলাম, উনিও তখন বলেছিলেন, ভোট করেছিলেন যে চলো পাল্টাই, কিন্তু আজকে চলো পাল্টাই স্লোগানটা নাকি ওনার মতে পাল্টে গেছে। কেন এই মুহূর্তে, এই 9 মাসের মধ্যে কেন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলো আজকে? নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, বলুন। হ্যালো, আমি বুঝতে পারছি না আপনার কথা, কোত্থেকে বলছেন আপনি? অনেক সময় লাইন ডিস্টার্ব থাকে, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যখন লাইন ডিস্টার্ব থাকবে দয়া করে যদি আপনারা একটু সাইড হয়ে যদি কথা বলেন, তাহলে নেটওয়ার্ক পাওয়া যেতে পারে, তখন আমরা কথা বলতে পারবো। দর্শক বন্ধুরা অবশ্যই ফোন করবেন, আপনাদের ফোনের জন্যই তো আমি বসে থাকি, আপনাদের মতামত নেওয়ার জন্যই তো বসে থাকি। একজন দাদা কমপ্লেন করে বললেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সেই সকল নায়করা আজকে কোথায়, যারা মোমবাতি নিয়ে শহরে শহরে ঘুরেছেন? কিন্তু আমি তো দাদা এখানে বসে তাদের কথা আমি আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু অবশ্যই যেহেতু আমি কমিটমেন্ট করেছি, তাদের মুখোশও আমি খুলবো ধীরে ধীরে, ফটো দিয়ে অবশ্যই খুলবো, একটু সময় দিন। দর্শক বন্ধুরা নমস্কার, কে বলছেন, কোত্থেকে বলছেন? সাবরুম থেকে বলছেন দাদা, বলুন দাদা, কি বলবেন? টাকার বেলাতে সরকার গঠনের 24 ঘন্টার ভিতরে। দাদা আপনার টিভির সাউন্ড একটু মিউট করুন দাদা, কাইন্ডলি একটু টিভির সাউন্ডটা মিউট করুন, তাহলে কথা শোনা যায়। 24 ঘন্টার ভিতরে একটা কলেজের শিলান্যাস করবে। আচ্ছা, শিলান্যাসটা হলো না। কে বলেছিল এই কথা, এই কমিটমেন্ট কে করেছিল? বিপ্লব কুমার দাস জনসভাতে বলেছিল। কি করবেন বলেছিলেন? একটা কলেজের শিলান্যাস 24 ঘন্টার ভিতরে। 24 ঘন্টার মধ্যে বিপ্লব কুমার দেব বলেছেন একটা শিলান্যাস করবেন জম্পুইজলা টাকার জল অঞ্চলে। হ্যাঁ, কি বলবেন এখন, বলুন, আপনি বলুন। আজকে তো 9 মাস হয়ে গেল। 9 মাস হয়ে গেল আপনি জানতে চাইছেন। ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোত্থেকে ফোন করলেন? সাবরুম থেকে করলেন।
হ্যাঁ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা সাবরুম থেকে ফোন করে বললেন যে টাকার জলাতে একটি শিলান্যাস করা হবে 2 মাসের মধ্যে সরকার আসার সঙ্গে সঙ্গে, যেটা বলেছিলেন বিপ্লব কুমার দেব, কিন্তু ওনার বক্তব্য এখন কেন কার্যকরী করা হচ্ছে না সেটা উনি জানতে চাইলেন। আজকে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে আমাদের রাজ্যে, অর্থ দপ্তর থেকে এই ধরনের মেমোরেন্ডাম ইস্যু হয়েছে, বেকাররা আজকে চিন্তায় পড়ে গেছেন। কিন্তু আজকে বলতে হচ্ছে দুঃখের সঙ্গে, হয়তোবা ওনার কাজ রয়েছে, উনি রাহুল গান্ধীর আজকে রাফেল নিয়ে যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যে মামলা খারিজ হয়েছে তার বিষয় নিয়ে বোঝানোর জন্য উনি বাইরে গেছেন। কিন্তু পাশাপাশি 3 ঘন্টা 3.5 ঘন্টা আগে যেটা আমি দেখতে পেয়েছি, উনি আস্তাকের একটি অনুষ্ঠানে রয়েছেন। কিন্তু রাজ্যবাসী আপনারা কিন্তু জানতে চাইছেন, আজকে যারা বেকাররা আছেন তারা কিন্তু আপনারা চাইছেন মুখ্যমন্ত্রী কী ধরনের বক্তব্য রাখেন এই বিষয়টি নিয়ে। কোনো না কোনোভাবে কিন্তু আপনারা চাইছেন, এখনো পর্যন্ত কোনো ধরনের বিবৃতি আপনারা কিন্তু পাননি, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু উনি আজ থেকে রয়েছেন এবং উনি নরেন্দ্র মোদীজির কথা বলছেন, কিন্তু রাজ্যবাসী কিন্তু এই মুহূর্তে বিপ্লব দেবকে পাশে চাইছিলেন, কিন্তু আজকে উনি আপনাদের পাশে থাকতে পারেননি। কিন্তু উনি জানতেন যে এই ধরনের একটা ঘটনা আজকে রাজ্যে হবে, এবং যেই 17 ডিসেম্বর 2018 আপনারা এই মেমোরেন্ডাম আপনারা পেয়ে গেছেন, সবার হাতে হাতে রয়েছে এই মেমোরেন্ডাম। এই মেমোরেন্ডামে যা কিছু রয়েছে সব কিছু আপনারা জানেন দর্শক বন্ধুরা। কিন্তু আজকে কোনো না কোনোভাবে বেকাররা কিন্তু আশাহত হয়েছেন। আমি কোনো দলকে খারাপ বলি না, বিজেপি দল কোনো সময় খারাপ হতে পারে না, কংগ্রেস দল কোনো সময় খারাপ হতে পারে না, নীতি কোনো দলের কোনো আইডিওলজি কোনো সময় খারাপ হতে পারে না। কিন্তু সেই জায়গাতে আজকে যে কমিটমেন্টগুলো করা হচ্ছে সেই কমিটমেন্টগুলো কেন ফুলফিল হচ্ছে না সেটা কিন্তু আপনারা যারা রয়েছেন, যারা আপনারা সাধারণ মানুষরা রয়েছেন, আপনারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন। হ্যাঁ, আপনারা তো অবশ্যই প্রশ্ন করবেন, কারণ আপনারা যখন এই সরকারকে বসিয়েছেন তখন আপনাদের কর্তব্য রয়েছে যে আপনারা এই সরকার থেকে যে দায়বদ্ধতা রয়েছে সরকারের, সেই দায়বদ্ধতা নিয়ে তাদের থেকে কৈফিয়ত চাওয়া আপনারা আজকে চাইছেন। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি যে এই 17 ডিসেম্বর 2018-তে যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে মেমোরেন্ডাম আজকে জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ক্রিয়েশন অফ পোস্ট অ্যান্ড ফিলিং আপ অফ পোস্ট বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট প্রায়র কনকারেন্স অফ ফিনান্স ডিপার্টমেন্ট। এখানে সবটা বিষয় আমি আপনাদেরকে বাংলাতে বুঝিয়ে দেব, আপনারা সবাই জেনে গেছেন। এখানে নতুন কিছু বলার অপেক্ষা রাখছে না। সরকারি নিয়োগে লাগাম টেনেছে বিজেপি জোট সরকার, এটা কিন্তু বাস্তব। সরকারি যে নিয়োগ নীতি রয়েছে সেখানে কিন্তু কোনো না কোনোভাবে একটা লাগাম টানা হয়েছে, এবং সেটা অ্যাপ্রুভ করেছে কাউন্সিল অফ মিনিস্টার্স। কাউন্সিল অফ মিনিস্টার্স সেটাকে অ্যাপ্রুভ করেছে, এবং যাতে টাকা কম খরচ হয় তার জন্য সেখানে বলা হয়েছে, অর্থ দপ্তর বলে দিয়েছে যদি অমান্য করা হয় তাদের এই অর্ডার, তাহলে অন্য খাতে যে টাকা বরাদ্দ রয়েছে সরকারের সেখান থেকে কেটে নেওয়া হবে। তো এটা কোনো না কোনোভাবে ঠিক যে সরকারি নিয়োগে লাগাম টানার একটা প্রচেষ্টা হয়েছে এখানে, এবং বিজেপি জোট সরকার সেই লাগাম টেনেছেন, এবং এক মেমোরেন্ডাম জারি করে সব দপ্তরকে নতুন নিয়োগ নিয়ে হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছে এই অর্থ দপ্তর, রাজ্য অর্থ দপ্তর। এখানে আবার বলা হয়েছে যে যতজন অফশোর হবেন কেবল ততটাই নিয়োগের উদ্যোগে নিতে পারবে সংশ্লিষ্ট দপ্তরগুলি, নইলে বেতন বহির্ভূত বাজেট বরাদ্দ কেটে রাখা হবে। যতজন অফশোরে যাচ্ছেন ততজনই সেক্ষেত্রে পোস্ট জন্য ফিনান্সের অ্যাপ্রুভ নিতে পারবে দপ্তর, এবং সেখানে এইসব যারা অফশোরে যাচ্ছেন তাদের যে পোস্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে বলা হচ্ছে অবলুপ্ত করার জন্য। ফিনান্স ডিপার্টমেন্ট বিভিন্ন দপ্তরকে কিন্তু অর্ডার অলরেডি জারি করে দিয়েছেন, এবং এই অর্ডার জারি করার এলকে গুপ্তা চিফ সেক্রেটারি যিনি রয়েছেন উনি কিন্তু অর্ডার জারি করেছেন। পাশাপাশি এখানে আরও কিছু বলা হয়েছে যে নতুন পদ সৃষ্টি করতে হলে সমসংখ্যক পুরনো পদ অবলুপ্তি করার বিধানও এখানে জারি করেছে অর্থ দপ্তর। যদি নতুন কোনো পোস্ট যদি ক্রিয়েট করা হয় সেই ক্ষেত্রে সমসংখ্যক পুরনো পদ যে রয়েছে সেই পুরনো পদের কিন্তু অবলুপ্তি
করতে হবে এবং তার একটা বিধান বলে দিয়েছে অর্থ দপ্তর। তো মোটামুটিভাবে এই নিয়োগ নীতিকে কিন্তু টাইট দেওয়া হয়েছে এবং সেটা অ্যাপ্রুভ করেছে কাউন্সিল অফ মিনিস্টার। সেটা কিন্তু আপনারা জেনে গেছেন অলরেডি। ভোটের আগে কিন্তু সরকার বলেছিলেন যে ঘরে ঘরে চাকুরি দেওয়া হবে, প্রতি বছর 50,000-এরও বেশি চাকুরি দেওয়া হবে। সেটা কিন্তু বিপ্লব দেব নিজেও বলেছিলেন। কিন্তু আজকে এই ধরনের ঘটনা বাস্তব কি সেটাই বলে? দর্শক বন্ধুরা আপনারা বলবেন। নমস্কার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা, বলুন। হ্যাঁ স্যার, আমি বিশ্রামগঞ্জ থেকে বলছি। বিশ্রামগঞ্জ থেকে বলছেন? বিশ্রামগঞ্জ যায় আমাদের লাইন। বলুন দাদা, বলুন। হ্যাঁ বলুন, কি বলবেন? হ্যাঁ, 25 বছরের যে সরকার ছিল এটাকে হারিয়ে আমরা এই সরকারকে এনেছি। আমরা বেকার যারা আছি এখন তাদের কাছ থেকে তো আমরা এটা আশা করিনি। এখন আমরা যে অবস্থা দেখছি এটা তো খুবই বেদনাদায়ক। আমরা কি আশা করতে পেরেছি? এতদিন ধরে কাজ করে এইভাবে সরকারটাকে এনেছি, আমরা দেখতে বুঝতে পারছি না। ধন্যবাদ আপনাকে দাদা, আপনি বিশ্রামগঞ্জ থেকে ফোন করলেন। ধন্যবাদ আপনাকে। একজন দাদা বিশ্রামগঞ্জ থেকে ফোন করলেন। বিশ্রামগঞ্জ থেকে ফোন করে উনি বললেন যে আমরা বিজেপি করেছি কিন্তু আমরা বেকার। আমরা চেয়েছি যে 25 বছরের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাকে আমরা পাল্টিয়ে নতুন সরকার এনেছি, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সরকারের যে এই মেমোরেন্ডাম অর্থ দপ্তর থেকে দেওয়া হয়েছে সেটা উনি আশাহত হয়েছেন এবং এখন উনি কি করবেন সেটা কিন্তু উনি আজকে চিন্তা করছেন। তাহলে কি উনি যেটা চিন্তা করেছিলেন যে বিজেপি সরকার বা নতুন সরকার অধিষ্ঠিত হলে যে কোনো না কোনোভাবে ওনারা বেনিফিটেড হবেন, কিন্তু আজকে হচ্ছেন না? আপনারা কি মনে করছেন যারা রাজ্যের বেকাররা রয়েছেন, 7 লক্ষের উপর বেকার রয়েছে এবং সেই বেকারের যে মানে মাপকাঠি সেটা কিন্তু দিনে দিনে বাড়ছে। রাজ্য সরকার যদি তাদেরকে যদি চাকরি না দিতে পারেন তাহলে রাজ্যের বেকাররা কেন আপনাদেরকে সেই সময় বিশ্বাস করে আপনাদেরকে ভোট দিয়েছেন সেটা কিন্তু বিশ্রামগঞ্জ থেকে একজন দাদা বা একজন আমার ভাই ফোন করে কিন্তু জানতে চাইলেন। কিন্তু এটাও তো বাস্তব যে আজকে অর্থ দপ্তর কিছু কিছু নিয়ম, কিছু কিছু ক্রাইটেরিয়া আজকে নিয়োগ নীতি নিয়ে করেছেন, কিন্তু এটা কি এই জোট সরকার যে কাজটা করেছেন ওনারা কি ভুলে গেছেন? নির্বাচনের আগে যে ভিশন ডকুমেন্ট ওনারা দিয়েছেন প্রথমেই ওনাদের ভিশন ডকুমেন্টে আছে 1 এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউস হোল্ড। সেটা কি ওনারা ভুলে গেছেন? সেটা জানতে চাইছেন রাজ্যের আপামর যারা বেকাররা রয়েছেন তারা। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কমলপুর থেকে বলছি। বিশ্বজিৎ নমস্কার। বিশ্বজিৎ দা, আপনি কমলপুর থেকে বলছেন। বলুন দাদা, কি বলবেন? বলবো বলতে স্যার আমি তো বলবো যে এই আমাদের যে বর্তমান সরকার, যে বিজেপি সরকার, সেই সরকার সম্বন্ধে বলুন। বিজেপি সরকার সম্বন্ধে কি বলবেন বলুন। হ্যাঁ, আমি বিজেপি খুব ভালো কর্মী। আচ্ছা, তো আমার বক্তব্য হলো যে আমরা যে আশ্বাসী সরকারটা গঠেছিলাম, মানে সরকার করেছিলাম যে আশা নিয়ে, সেই আশা তো স্যার এখন পর্যন্ত কোনো উন্নয়ন কিংবা যা বলেছিল তার কিছুই করেননি। এখন কি ভাবছেন? এখন কি ভাবছেন বিশ্বজিৎ দা? এখন এই মুহূর্তে কি ভাবছেন? এখন এই মুহূর্তে ভাবছি যে এই আগে তো আমরা বলেছিলাম যে চলো পাল্টাই, এখন তো মানে বলতে চাই যে চলো বামপন্থ আনি। তা আপনারা যে বিজেপিকে ভোট দিয়েছেন, বিশ্বজিৎ খারাপ পাবেন না, অন্যদিকে নেবেন না আমার কথাটা। আপনি যে মানে বিজেপিকে ভোট দিয়েছেন সেটা আমি কি করে বুঝবো, বা যারা দর্শক বন্ধুরা যারা রয়েছেন তারা কিভাবে ভাববে যে আপনি বিজেপিকে ভোট দিয়েছেন? না, আমরা তো আন্দোলন করেছি, মিটিং মিছিল করেছি, রাস্তাঘাটের জনগণ আমরা তো দেখেছে, আমাদের হাতে প্লেয়ার পোস্টার ছিল। ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন দাদা বললেন, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে বিজেপিকে ভোট দিয়েছেন তার কি প্রমাণ রয়েছে? উনি বলেছেন যে ওনার কাছে ফটো রয়েছে, উনি যে রাস্তায় ঘুরেছেন ফ্ল্যাগ রয়েছে এবং দল করেছেন তারও প্রমাণ রয়েছে।
উনি একদিন বলেছেন আমাকে ফোন করে চলো পাল্টাই, আজকে উনি বলেছেন যে চলো বামফ্রন্টকে আনি। সেটা উনি বলতেই পারেন, বামফ্রন্টকে আনতে পারেন, তৃণমূলকে আনতে পারেন, আমরা বাঙালিকে আনতে পারেন, কংগ্রেসকে আনতে পারেন, আপনারা হচ্ছেন জনসাধারণ। যেটা আপনারা বলবেন সেটাই শিরোধার্য এবং সেটাই মানুষ বেছে নেবে এবং সেই পথেই চলবে। আজকে বিজেপি সরকার যদি কমিটমেন্ট না রাখেন এবং আপনাদের যদি সেই কমিটমেন্ট যেটা করেছিলেন সেই কমিটমেন্টের উপর যদি তারা বেস করে কাজ না করেন, সেক্ষেত্রে কিন্তু জবাব দেওয়ার দায়িত্ব রয়েছে রাজ্যের আপামর জনগণের। কিন্তু দুর্ভাগ্য বিষয়, একজন ফোন করে বললেন যে আজকে অর্থ দপ্তর থেকে গতকালকে 17 তারিখ এই ঘটনা হয়েছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বর্তমানে রাজ্যে অনুপস্থিত, উনি একটা কাজে গেছেন বাইরে। কিন্তু কোনো ধরনের বার্তা বা কোনো ধরনের একটি টুইট কিন্তু এখন পর্যন্ত আপনারা শুনেছেন কিনা আমার জানা নেই বা আমি জানি না। এই মুহূর্তে কিন্তু রাজ্যের যারা বেকাররা রয়েছেন তাদের পাশে থাকা কি দরকার ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের, সেটা আপনারা বলবেন। কিন্তু আপনারা কিন্তু অনেক অভিযোগ করছেন যে এই মুহূর্তে ওনার বক্তব্য আপনারা শুনতে চাইছেন। কারণ কেন শুনতে চাইছেন, উনি হচ্ছেন একটি দলের মুখিয়া এবং যেখানে প্রথম ভিশনের ডকুমেন্টে প্রথম কলামই রয়েছে যে 1 এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউস হোল্ড, প্রত্যেক পরিবারের একজনকে চাকুরি দেওয়া হবে। সেই জায়গায় বলা হয়েছে যে কোনো ধরনের চাকুরি এখন আর হবে না, কোনো ধরনের পোস্ট ক্রিয়েশন হবে না এবং ফিলিং আপ টু ভ্যাকেন্ট পোস্ট বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এবং সেই ক্ষেত্রে কন্ডিশন রেখেছে যদি এই ধরনের কোনো কিছু হয় তার জন্য অর্থ দপ্তর থেকে আগাম পারমিশন নিতে হবে এবং সেটা অ্যাপ্রুভ করেছে কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রী পরিষদের মাধ্যমে সেটা কিন্তু বেরিয়েছে। যে ওনারা যদি এখন বলেন যে ওনারা জানেন না বা ওনারা এই বিষয়ে অবগত নন, তাহলে কিন্তু সেটা হচ্ছে অন্য কিছু একটা ব্যাপার, সেটা আপনারা বলবেন। কিন্তু এটা বাস্তব, এই সরকার আসার আগে বেকারদের কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রত্যেক বছরে 50,000-এরও বেশি চাকুরি দেওয়া হবে এই সরকার বলেছে। আজকে 1 বছর গত হতে চলেছে, কয়জন চাকুরি পেয়েছেন? 50,000 চাকুরি হয়েছে। তার মধ্যেই এই ধরনের মেমোরেন্ডাম, যেই মেমোরেন্ডামে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে যতজন অবসর হবেন কেবল ততটাই নিয়োগের উদ্যোগ নিতে হবে এবং তারাই নিয়োগ নিতে পারবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলি নইলে বেতন বহির্ভূত বাজেটে যে বরাদ্দ রয়েছে টাকা, সেই টাকা কেটে রাখা হবে, সেটা অর্থ দপ্তর থেকে বলে দেওয়া হয়েছে। মানে পোস্ট আর ক্রিয়েট হবে না, মুদ্রা কথা যেটা বলা হয়। নমস্কার, কে বলছেন? মধুপুর থেকে বলছেন দাদা, বলুন দাদা বলুন। আমাদের যে এলাকা আছে না, হ্যাঁ বলুন। আর যে পরিস্থিতি সামনে তো 3-4 মাস লোকসভা ভোট আছে তো, হ্যাঁ দেখেন না কি হয়, থাকবে না সরকার থাকবে না, বুঝলেন? দেখুন আপনার হচ্ছেন, বলুন। বলতে পারি আর কি। ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা মধুপুর থেকে ফোন করে বললেন দেখুন না, সামনে তো আর 3 মাস রয়েছে লোকসভা নির্বাচন, সরকার থাকবে না। একদিন আপনারাই বলেছেন চলো পাল্টাই, নতুন সরকার আনি, আপনারা এনেছেন, সরকারকে ক্ষমতায় বসিয়েছেন। এবং আমরা যারা মিডিয়াতে কাজ করি আমাদেরকেও বলা হয়েছিল যে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে দেওয়া হবে। আজকে এই মিডিয়ার মধ্যেই কিছু বয়োজ্যেষ্ঠ সাংবাদিক তারা গ্যাং চালাচ্ছেন, বিভিন্ন কায়দায় সাংবাদিকদের উপর সরকারের হয়তোবা যেটা আজকে ভেসে আসছে যে তারা সরকারের নাম দিয়ে এই কাজগুলো করছেন, সরকারকে বদনাম করছেন, আর সরকারও চোখে আঙ্গুল দিয়ে বসে আছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম, পত্র পত্রিকা, ওয়েবসাইট বন্ধ করে দিচ্ছে সরকার, টাইপ করে দিচ্ছে রাজ্যের এই মানুষদেরকে, যেটা আপনারা অভিযোগ রয়েছে, আপনারা বলছেন কোনো কিছুর মধ্যে কোনো ধরনের কন্ট্রোলিং নেই। আজকে মৃণালিনী ENN কে
বন্ধ করে দেওয়া হয়েছে, প্রাইম চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো না কোনোভাবে কিন্তু এই সরকার প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে প্রেসকে ফ্রিডম দেওয়া হবে, কিন্তু কি হলো? এই 9 মাসের মধ্যেই প্রেসের গলাটাকে টিপে ধরেছে এবং তাকে সহযোগিতা করেছে কিছু কিছু বয়োজ্যেষ্ঠ সাংবাদিক নামদারি মাফিয়া। নমস্কার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যাঁ দাদা নমস্কার, অচেনা মানুষ বলছি। কোত্থেকে বলছেন দাদা? অচেনা মানুষ। অচেনা মানুষ, বলুন দাদা, অচেনা মানুষ বলুন। দাদা যে সরকার কোথায় কাজে মিল রাখে না, সেই সরকারকে সেটা বলছে না। একটু জোরে বলুন দাদা, আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে। যে সরকারকে, হ্যাঁ, যে সরকার কোথায় কাজে মিল রাখে না, সেই সরকারকে কোন রাজ্য সেটা রাখবে না। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা আমাকে ফোন করে বললেন আমি একজন অচেনা মানুষ বলছি। ছোট্ট কথায় উনি অনেক কিছু বলে গেলেন। উনি বলেছেন যে সরকার কথা রাখে না সেই সরকারকে মানুষ রাখে না, সেটা সরকার চিন্তা করবে। আজকে চিন্তা করুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই মুহূর্তে এই 7 লক্ষ 7.5 লক্ষ যে বেকার রয়েছে আমাদের রাজ্যে, তাদের পাশে থাকার কিন্তু কথা ছিল, যেটা আপনারা বলেছেন। আজকে উনি দিল্লিতে রয়েছেন, আজ থেকে একটি অনুষ্ঠানে উনি বক্তব্য রাখছেন এবং নরেন্দ্র মোদীজির প্রশংসা করছেন। অনেকে বলেছেন, আজকে আমাকে অভিযোগও করেছেন যে আজকে কি এই মুহূর্তে বেকারদের পাশে থাকা কি উনার দায়িত্বের মধ্যে পড়ে না? রাজ্যের মানুষ কিন্তু কোনো না কোনোভাবে বিপ্লব দেবের মুখ দেখে কিন্তু ভোট দিয়েছেন, বিশ্বাস করেছেন। একজন দাদা ফোন করে বললেন, অচেনা মানুষ বললেন যে যদি কথার খেলাফ হয় রাজ্যবাসীও কিন্তু কথার খেলাফ করবে। নমস্কার, কে বলছেন? হ্যালো দাদা নমস্কার। কোত্থেকে বলছেন দাদা? দাদা আমি নাম বলবো না। আচ্ছা ঠিক আছে, কোত্থেকে বলছেন? আমি জানি যে কোথায় চলে আমাদের চ্যানেল এখন। হ্যাঁ বিশালগড় থেকে বলছি। বিশালগড় থেকে বলছেন, বলুন দাদা, কি বলবেন? দাদা সরকার, সরকারে এসেছে আমরা আমাদের রাজ্যে যে কান্না মানে শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যে, মানুষ তো এখন না খায়া মরণে পথ পড়েছে। আর আমরা বেকার থাকতে দিব, এরপরে দিয়া 2,000 টাকা বাতা দিব, এই দিব সে দিব, বাতাবাজি করে কদিন সরকার আমরা বলতে চাইছি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা বিশালগড় থেকে ফোন করলেন, ফোন করে বললেন যে আমাদের অবস্থা খুব খারাপ রয়েছে, আমাদের অবস্থা খুব খারাপ রয়েছে। সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো সরকার পালন করছে না, সেটা কিন্তু ওনাকে দুঃখ দিয়েছে। এখন আপনারা গণদেবতা, আপনারা চিন্তা করবেন। কিন্তু আপনারাই একসময় আমাকে বলতেন, আপনারাই ভোট দিয়েছেন, আপনারা যে ভোটটা দিয়েছেন সেটা কিন্তু আমি প্রেজেন্টেশন করেছি আপনাদের কাছে এবং সেটাই কিন্তু ফলেছিল 2018 বিধানসভা নির্বাচনে এবং 2019 লোকসভা নির্বাচনে। আমি তো সবার কাছে যেতে পারছি না এখন, কিন্তু ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি কিন্তু আপনাদের বক্তব্য নেব। নমস্কার, কে বলছেন, কোত্থেকে বলছেন? দাদা আমি তো আগরতলা থেকে বলছি। আগরতলা থেকে বলছেন, একটু জোরে বলুন দাদা। হ্যাঁ আমরা তো অনেক কষ্ট করে বিজেপি সরকার কিনে নিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু এখন তো দেখি আমার নিজের মধ্যেই যে ঝগড়া চলছে, কিন্তু কোনো উপায় নাই। বিজেপির মধ্যে নিজেদের মধ্যে ঝগড়া, একটা ইনস্টেন্স দিন শুনি। হ্যালো, হ্যাঁ দাদা বলুন, একটা ইনস্টেন্স দিন, একটা উদাহরণ দিন। উদাহরণ বলতে কি, এলাকার মধ্যে কিছু কিছু লোক আছে তারা এমন ভাবে শাসন চালাতেছে যে কোনো উপায় নাই, বাড়ি করতে বাইরে হন জানা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা আগরতলা থেকে ফোন করলেন। দেখুন, আপনাদের বক্তব্যই, আমি একজন সঞ্চালক, আমি বারবার বলি, আপনাদের বক্তব্যই কিন্তু আমি সবার কাছে তুলে ধরি। একজন দাদা ফোন করে বললেন আগরতলা থেকে, উনি বলেছেন যে ঘর থেকে নাকি বের হওয়া যায় না, এই ধরনের জুলুমবাজি করছে বিজেপির লোকেরা, যেটা দাদা ফোন করে বললেন। আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি, আইনের উপর বিশ্বাস রাখুন, জুডিশিয়ারি রয়েছে, থানায় যান, থানায় আপনাদের থেকে কেস রাখবে। যদি থানায় না রাখে আপনারা আমার কাছে আসুন, যতটুকু আমার সম্ভব, যতটুকু আমার ক্ষমতা আছে আমি ব্যবস্থা করে দেবো আপনাদের। কিন্তু ঘরে বসে থাকবেন না, প্রতিবাদ করার জন্য ঘর থেকে বের হন। যদি আপনারা ঘর থেকে যদি না বের হন, প্রতিবাদ যদি না করেন, তখন কিন্তু এই ধরনের পরিস্থিতি কিন্তু আপনাদেরকে সম্মুখীন হতে হবেই। নমস্কার, কে বলছেন দাদা? হ্যালো দাদা বলুন দাদা, বলুন, শুনছি বলুন। হ্যালো বলুন দাদা, আমি শুনতে পাচ্ছি, বলুন।
হ্যাঁ, আমি সাবরুম থেকে। সাবরুম থেকে বলছেন দাদা, বলুন কি বলবেন? এই সরকারে কইছে নাকি সরকার আইলে 240 টাকা রেখার হাজিরা দিব, কই অপরাধটা দেখি আগে রেডি। বলুন, আর কিছু বলবেন? এই কথা আর কি, এই যে নরেন্দ্র মোদী একটা ঘোষণা দিয়েছিল, এই কথা কথা আর কি। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, স্বাভাবিক, আপনি সাবরুম থেকে ফোন করেছেন, আপনি তো জানতে চাইবেন, কৈফত নেবেন। নরেন্দ্র মোদী যে বলেছে যে 340 টাকা করে দেওয়া হবে, কেন দেওয়া হচ্ছে না আপনি জানতে চাইছেন। অবশ্যই আপনি, আপনার রাইট রয়েছে, আপনি একজন গণতান্ত্রিক দেশের একজন গণতান্ত্রিক নাগরিক, আপনার রাইট রয়েছে, সংবিধানে সেটার ক্ষমতা দেওয়া হয়েছে আপনাকে, আপনি কৈফত আপনি চাইতেই পারেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। নমস্কার দাদা, কোত্থেকে বলছেন? এডিনগর থেকে বলছি। এডিনগর থেকে বলছেন, বলুন দাদা, বলুন। স্যার, অক্ষণ থেকে তো আগের থেকে তো অক্ষণ পর্যন্ত কোনো জায়গায় রাস্তা নাই, রেগার কাজ নেই। কি বলবেন? তো দেখার রাস্তা দিবে, কি বলবেন? দেবে, কি বলবেন? তার জন্য তো বলছি চেঞ্জ করলাম, তারপরে কোনো কিছু মিলছে না। ধন্যবাদ আপনাকে দাদা। একজন দাদা এডিনগর থেকে ফোন করে বললেন যে পরিবর্তন করলাম কিন্তু কাজ মিলছে না। আজকে কিন্তু এই জায়গাতে এসে একটা কথা বলতেই হচ্ছে, দেখুন আমি কোনো পলিটিক্স করি না বা আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না বর্তমানে, সেই জায়গাতে আমি একটা কথা বলতে পারি আমার অভিজ্ঞতা দিয়ে, যে বামফ্রন্ট সরকার যখন ছিল আমাদের এই রাজ্যে, আমি তখন চিন্তা করছিলাম, ওনারা একটা চটি বই তৈরি করেছিলেন ইস্তেহার, তাও আবার সেটার দাম ছিল 5 টাকা। আমি চিন্তা করলাম যে 25 বছর ক্ষমতায় ছিল একটি দল, সে একটি ইস্তেহার তৈরি করেছে, সেই দলের ইস্তেহারের এক একটি কপির দাম 5 টাকা, এবং সেখানে কোনো ধরনের কমিটমেন্ট করা হয়নি। আজকে আমি এই জায়গাতে দাঁড়িয়ে বুঝতে পারছি যে কেন ওনারা সেই ইস্তেহারটির দাম রেখেছিলেন 5 টাকা বইটির দাম, এবং কেন রাজ্যবাসীকে কমিটমেন্ট করেননি। ওনারা বুঝতে পেরেছিলেন যে সময়ে সময়ে যেইভাবে অর্থ আসবে সেইভাবে আপনাদেরকে সেবা করা হবে। নমস্কার, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি সাবরুম থেকে বলছিলাম। দাদা একটু জোরে বলবেন কাইন্ডলি। আমি সাবরুম থেকে বলছি। সাবরুম থেকে বলছেন, বলুন দাদা, কি বলবেন? বলতে চাইছিলাম রেগার যে মজুরি 240 টাকা পড়বে বলেছিল না, 340 টাকা। 340 টাকা, হ্যাঁ। সেটা কি আগে যারা ভাতা পেত, সরি ভাতার কথাই বলছিলাম, যারা আগে ভাতা পেত তাদের মনে করুন 100 জনের মধ্যে 60 জনকে বাদ দিয়ে বাকি যারা চলে আছে, এটা কি ওই 60 জনের টাকাই ভাগ করে দেওয়া হবে? এটা কি বলা হবে যে 340 টাকা করে ভাতা, 2000 টাকা করে ভাতা দেওয়া হলো? এটা কি উচিত চালু করছে এরা? ঠিক ঠিক বলেছেন। আপনাদের মাধ্যমে জানতে চাইছি, সিস্টেমটা সম্ভবত সেরকম হতে যাচ্ছে। জুমলা আর কত করবে? এই জুমলার পরে করে তো পুরো রাজ্যটা খেয়ে গেছে। ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন দাদা বললেন যে উনি বলেছেন ওনাদের যে কমিটমেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে জুমলাবাজি, কথার কথা, কিন্তু কার্যক্ষেত্রে সেগুলো খাতা কলমই সীমাবদ্ধ থাকবে। দাদা বলেছেন সাবরুম থেকে, উনি বলেছেন যে রেগার টাকা এবং যে ভাতা রয়েছে সেটাকে মিলিয়ে দেওয়া হচ্ছে, গুলিয়ে দেওয়া হচ্ছে, সেটা উনি বুঝতে পারছেন না, আমার কাছে জানতে চাইছেন। দাদা আমি এমন ধরনের কোনো কথা বলতে পারবো না যেটা আপনারা কালকে আমাকে ফোন করে আবার জিজ্ঞেস করেন যে আপনি এই কথাটা কেন বললেন। আমি আগে জানবো, বুঝবো, তারপর যদি আমার কথা বলার এখতিয়ার থাকে আমি কথা বলবো। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, বলুন কোত্থেকে বলছেন? হ্যালো, বলুন কোত্থেকে বলছেন দাদা? আমার শিলাছড়ি থেকে বলছি। টিআরটিসি থেকে? শিলাছড়ি থেকে বলছেন, বলুন। বলুন দাদা, বলুন, আপনি শিলাছড়ি থেকে বলছেন, বলুন। যে গরিব মানুষের যে ভাতাটা আর কইছে ঘরে ঘর দিবে, বিজেপি সরকার আনার পরে কিন্তু তারা এখনো কোন নেতা, গ্রামে অঞ্চলের নেতারাও কোনো ঠিক নাই। এই জন্য বলে এই নেতা, এই জন্য বলে এই নেতা, কার কাছে যাবো আমার? তো এখন কি ভাবছেন দাদা? হ্যাঁ, এখন কি ভাবছেন আপনি? আমি ভাবছি সরকার যে প্রতিশ্রুতি দিতে কথাগুলো তারা কেন রাখতে পারছে না, এর জবাব চাই আর কি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা শিলাছড়ি থেকে ফোন করলেন, উনি আমার কাছে জানতে চাইছেন, দাদা সেটা আমার এখতিয়ারই নেই, কিন্তু আপনার এই কথা, আপনার এই ভাষা আমি তুলে দিচ্ছি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এবং সরকারের উদ্দেশ্যে,
কারণ সরকার তো আমার একটা হাত কেটে নিয়েছে, যার জন্য আমি সবটা আপনাদের সামনে প্রকাশ করতে পারি না। কিন্তু যতটুকু সম্ভব, যতটুকু আমার বেস রয়েছে, আমার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা বলে আমি তুলতে পারছি আপনাদের বক্তব্য। আপনি বলেছেন যে সরকার যে কমিটমেন্টগুলো করেছে, আপনি জবাব চাইছেন কেন সেই কমিটমেন্টগুলো ওনারা রাখছেন না বা রাখতে পারছেন না। এটা সরকার নিশ্চয়ই জবাব দেওয়া সরকারের দরকার, কেন রাখতে পারছেন না ওনাদের কমিটমেন্ট, বা ওনারা যে ভিশন ডকুমেন্টে যে যেগুলো ওনারা রেখেছেন কেন পালন করতে পারছেন না। নমস্কার, কে বলছেন? কোথেকে বলছেন দাদা? ফটিকছড়া থেকে বলছেন, বলুন দাদা বলুন। ওরা তো বলছে বড় বড় কাজ করবে, কিন্তু আমাদের যে এরিয়াতে রাস্তাঘাট আছে এগুলিতে যে অবস্থা হয়ে আছে, আমরা তো চলার উপযোগী নেই, তা এটাই করতে পারছি না। আর বড় বড় কাজ কিভাবে করবে? কারণ রাস্তাগুলো যে অবস্থা আছে আমাদের গ্রামে ঢোকার রাস্তাগুলো অতিরিক্ত খারাপ। সেখানে বিজেপির নেতা নেত্রী বা বিধায়ক নেই? হ্যাঁ, আছে তো, কৃষ্ণধন দাস আছেন। কি বলেন, উনি ওনার কাছে গেছেন? ওনার কাছে গেলে তো বলে করছি, কিন্তু কিছুই হচ্ছে না। এখন তো এমন অবস্থা হচ্ছে, আমরা খালি পায়ে গাড়ি বাইক তো বাদই, খালি পায়ে হাঁটাই সম্ভব না, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফোন করবেন দাদা। একজন দাদা ফোন করলেন ফটিকছড়া থেকে। রাজ্যের মানুষ দেখতাম আগে যখন আমি আলোচনায় বসতাম, সবাই চলো পাল্টাই বলতেন, বিজেপির হয়ে কথা বলতেন, বিজেপিকে ভালোবাসতেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে পরিস্থিতি পুরো পাল্টে গেছে। যদি বিজেপি বা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বর্তমানে উনি যদি মনে করেন যে এইভাবেই উনি রাজ্যকে চালিয়ে যাবেন, তাহলে 2019 নির্বাচনে রাজ্যের মানুষ কিন্তু অপেক্ষায় আছেন। একজন দাদা প্রথম ফোন করে আমাদেরকে বকলেন যে আপনারা সংবাদ মাধ্যম, আপনারাই কিন্তু প্রথম চেষ্টা করেছেন বিজেপিকে যাতে ক্ষমতায় আনা যায় কোনো না কোনোভাবে। আজকে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে আমাদের রাজ্যে। আপনাদের সেই তথাকথিত বুদ্ধিজীবী সাংবাদিকরা কোথায়? আপনি প্রশ্ন করতেই পারেন, আপনার রাইট রয়েছে। নমস্কার, কে বলছেন, কোত্থেকে বলছেন দাদা? দাদা টিভির সাউন্ড দয়া করে একটু বন্ধ রাখবেন। নমস্কার দাদা, কোত্থেকে বলছেন বলুন আগে। আমি ক্যাম্পের বাজার থেকে বলছি। ক্যাম্পের বাজার, বলুন দাদা কি বলবেন? আচ্ছা দাদা, আপনাকে প্রথমে ধন্যবাদ দাদা। আপনাকে আমি কেন ফোন দিচ্ছি, প্রত্যেকটি সংবাদ মাধ্যম যে রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলবে সেই সাহস নেই, এবং আমি দেখছি আপনাদের মিলালিনের ভিত্তি সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে। সেজন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ দাদা। আপনাকে ধন্যবাদ। আপনি দেখছেন সারা ত্রিপুরার জন্য এখন মানুষ যে একটা তার মূল্যবোধ নিয়ে একটা কথা বলবে, সে অধিকারটা নেই। কিছু বললে আপনি বাড়ি করবেন, হোটেল বেসার সেই অবস্থা। আপনাদের মধ্যে বিদ্যুতের পরিস্থিতিতে উন্নয়ন যে করবে সে করবে। সারা আপনি দেখছেন সারা ভারতবর্ষের মধ্যে কি একটা গরিব মানুষের অর্থনীতি শেষ। হ্যাঁ, এখন যে গ্রামে গান্ধী যান, গরিব মানুষ আগে 500 টাকা 700 টাকা একটা গরিব মানুষ ভাতা পাচ্ছ, সে ভাতাটা কিন্তু শেষ করেছে। কি বললো ওরা নাকি বলে অবৈধ কাকে বলে স্যার? ওরা বয়সর ভাতা পাচ্ছে, আধার কার্ড দিচ্ছে, রেশন কার্ড জমা দিয়ে স্যার ওরা অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ঢুকছে। গরিব মানুষ স্যার, অনেকে ঘরে আছে স্যার, সন্তানের চাকরি করে, মা বাপকে খাওয়ান দেয় না। সেই মা বাপরা 1-2 পয়সা গ্যাসের কাছে এর কাছে খুঁজাখুঁজি করে। সেই জন্য আগে যে সরকার ছিল ওরা কি করলো, যাই পারবে 700 টাকা 500 টাকা একটা বুড়া গরিব মানুষকে দিয়েছে। ওই 500 টাকা দিয়ে নিজে ওষুধপত্র কিনছে, প্লাস ওদের নাতি নাতিকেও কিছু পয়সা দিতে পারছে। এই যে মিথ্যার পরিস্থিতি দিয়ে আমাদের রাজ্যের মধ্যে একটা সরকার এসেছে, আমরা 9 মাস 10 মাস দিকে সবই দেখছি খালি বড় বড় কথা, কিন্তু কাজে আর কথায় আর কিচ্ছু মিলছে না। বলুন দাদা। আমি আপনার কাছে সেজন্য আপনার কাছে আমি অসংখ্য ধন্যবাদ যাই স্যার। আপনার কাছে একটি অনুরোধ, সংবাদ মাধ্যমই পারে এই রাজ্যের যে কোনো সরকারকে তার উচিত শিক্ষা দেওয়ার জন্য, বুঝি না ডান বুঝি না বাম, যে রাজ্য অনেকে ন্যায্য নেড়ে নেয়, অন্যায় অন্যায়। আগে বামফ্রন্ট সরকারের অন্যায় করছে আপনারা বলতেন, আজকে বিজেপি সরকার 9 মাসে যে
ওরা বলছে যে আমরা 25 বছরের বামপন্থী সরকার যা না করেছে আমরা তা করে ফেলছি। 25 বছর বামপন্থী সরকার কি করছে? ওরা 9 মাসে বামপন্থী সরকার জিতা না করছে, এর থেকে দিয়ে 3 গুণ স্যার 25 বছর আগে গেছে 9 মাসে। সেজন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি সত্যকে সত্য সবসময় করে দেবেন, আপনার পাশে আমরা আসছি স্যার। নমস্কার। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেখুন, আপনারা সবসময় বলেন যে আপনারা পাশে আছেন, সাথে আছেন, কিন্তু সময় এসে গেছে রাস্তায় বেরিয়ে পড়ুন, রাস্তায় বেরিয়ে পড়ুন, প্রতিবাদ করুন। এইভাবে কোনো একটি রাজ্য চলতে পারে না, যেটা আপনারা বলছেন বারবার। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে আপনারা রাস্তায় বেরিয়ে পড়ুন, দলমত নির্বিশেষে আপনারা বেরিয়ে পড়ুন। যারা বিজেপিকে ভালোবেসেছেন, ভালোবেসে বিজেপি সরকারকে এনেছেন, ভালো মানুষ রয়েছে বিজেপিতে, অনেকে আশা করে বিজেপিকে এনেছেন, কিন্তু আজকে দেখা যায় আপনারা অন্য সুরে কথা বলছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। কোত্থেকে বলছেন দাদা? কোত্থেকে বলছেন? কোত্থেকে বলছেন? আমি এদিনগর থেকে বলছিলাম। বলুন দাদা, বলুন। আচ্ছা, প্রথম কথাই আপনাকে বলার মানে আমার সবচেয়ে জরুরি কথা যেটা আমার মনে হয় আপনাকে বলা দরকার, এটা হলো আমরা তো সাহসী কারা, মেরুদণ্ড কাদের আছে, এই জিনিসগুলি ভুলে গেছি। আপনি হয়তো দেখাতে শুরু করেছেন, মানে আমি কেন আপনাকে বলে কেন বলছি, হঠাৎ করে ভাববেন না যে হঠাৎ করে তা আমাকে এত ভালো কেন বলছে। আপনাকে বলার একমাত্র কারণ এটাই, কারণ কি আমি কারণ কি আজকে আপনার যে প্রথম কলার যিনি ছিলেন উনি কিছু কথা বলেছেন যেটার মধ্যে বাস্তবিকতা অনেক ক্ষেত্রেই আছে। এটা কিন্তু সংবাদ মাধ্যম কিছুতেই ডিনাই করতে পারবে না যে বিজেপির যে এই ত্রিপুরাতে আসা, এটাতে সংবাদ মাধ্যমের একটা বিশাল বড় ভূমিকা ছিল। নো ডাউট আগের যে গভর্নমেন্ট ছিল আপনারা দোষ তুলে ধরেছেন, সংবাদ মাধ্যমের কাজ এটাই, দোষকে দোষ দেখানো, ভুলকে ভুল দেখানো, ঠিককে ঠিক দেখানো। কিন্তু একটা সংখ্যক সংবাদ মাধ্যম কিন্তু বায়াসড হয়ে খবর করা শুরু করেছিল, যেটাতে আমরা ভোটার প্রভাবিত হয়েছি, ভোটও দিয়েছি। কিন্তু আজকে যে রেজাল্ট আমরা 9 মাসেই পেতে শুরু করে দিয়েছি, এইটার জন্য আপনাকে স্যালুট জানাচ্ছি। অন্য কিছু না, ভাববেন না যে আপনাকে খুব ভালো বলছি এমন কিছু না। আপনি সাহস দেখাতে পেরেছেন, আপনার মেরুদণ্ড আছে, যেটা তথাকথিত, আমি নাম বলবো না, সবাই যারা এখানে ফোন করছে সবাই এডুকেটেড মানে পড়াশোনা খালি জানলেই হলো না, ওরা অনেক বেশি, ওদের চোখ কান খোলা, গ্রামের লোক যারা ফোন করছেন আমি ওদেরকে স্যালুট জানাই যে এই অবস্থার মধ্যেও ওরা ফোন করে আপনাকে আপনার মাধ্যমে কথা তুলে দিচ্ছে। তো আপনাকে প্রথম যে আমার কথা এটা হলো আপনাকে স্যালুট জানানো। নেক্সট আমার যে কথা, চতুর্থ স্তম্ভ কোনটা কি আমরা খুব ভালো বুঝতে পেরে গেছি। আপনি যে ধরনের খবর এখন করছেন, আবার হয়তো আমার ব্যক্তিগতভাবে চতুর্থ স্তম্ভের উপর বিশ্বাস জন্মাতে শুরু করেছে, যেটা চলে গেছিল। কারণ কি আমিও কিন্তু প্রভাবিত হয়ে ভোট দিয়েছি, রেজাল্ট আমি দেখতে পেরে গেছি, এবং আমার এই প্রভাবিত হওয়ার পিছনে সংবাদ মাধ্যমের একটা বিশাল ভূমিকা, আমার এই সত্য না বলে উপায় নেই। যাই হোক, এবার আমি আপনাকে একটা কথা বলি, যে জিনিসগুলি দিয়ে আমরা প্রভাবিত হয়েছিলাম, আমার স্মার্টফোনটা কোথায়? এটা আমরা যে বলছি নেশা বিরোধী অভিযান, নেশা বিরোধী অভিযান, নেশা বিরোধী অভিযান, এইগুলো, এই প্রলোভনগুলিকে আমি নেশার মধ্যে ধরবো না? আজকে তো আমি দেখতে পাচ্ছি আমাকে টোপ দিয়ে মাছ যেভাবে ধরা হয়, আমাকে টোপ দিয়ে আমাকে ধরা হয়েছে, ধরে এবার দেখছি আমাকে ফাইন পেনে ফেলে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এমন না যে এই পুকুর থেকে তুলে তোকে আরো ভালো পুকুরে ফেলবো, এটা তো হাতে তুলে আমাকে ফাইন পেনে ফেলেছে, এখন খাবে। আমার বিভিন্ন পরীক্ষার জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম, কালকে যে সার্কুলার দেখলাম, তাহলে এখন তো দেখছি ত্রিপুরা থাকতে হবে, তাহলে আগেই বলে দিলে পারত যে আমরা কিভাবে বেকারিত্ব দূর করব, আমরা তোমাদেরকে বাইরের রাজ্যে পাঠিয়ে দেবো, তখন তোমাদেরকে চাকরি দেওয়া চলছে বাইরের রাজ্যে হয়ে যাবে, অটোমেটিক্যালি বেকারিত্ব আমরা দূর করে দিলাম। এটাই কি ছিল? ঘরে ঘরে কাজের প্রস্তাব, পানের দোকান, চায়ের দোকান। আমি যারা পানের দোকান, চায়ের দোকান করে, আমি ওদেরকে ছোট একভাবেই বলছি না, কিন্তু আমি ওদের উপর গর্বিত যে ওরা মুখ্যমন্ত্রীর
তথাকথিত কথার জন্য হতেছিলেন না, ওরা এর আগে নিজের থেকে সব দুঃখী হয়ে পানের দোকান বা চায়ের দোকান খুলেছে। এটা খোলার জন্য মুখ্যমন্ত্রীকে বলে দিতে হবে? এটা এই সেন্সটা আমার মধ্যে নেই। আগে তো আমি বাঁচতে চাইবো, তাই আর বেশি কথা বাড়াচ্ছি না। আমি আমার বলতে পারেন যে সংবাদ মাধ্যমের উপর একটা ক্ষোভ ছিল, এটা আপনার মাধ্যমে আমি সবার কাছে বললাম, হ্যাঁ আপনি বলতে পারেন যে ক্ষোভ কেন। ক্ষোভ এটার জন্যই যে সংবাদপত্র আনবায়াসড না, এটা আজকে আপনার কথাতে অনেকভাবেই বোঝা যাচ্ছে। এবং আপনি যে অন্যদেরকে বলছেন যারা এসি ঘরে এখন বসে বসে দিন কাটাচ্ছে, ওদেরও রাস্তায় বেরোতে হবে, মানুষ ওদেরকে এক্সপোজ করবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক কথা বলেছেন, কিন্তু আপনার কথা যেগুলো আপনি বলেছেন সবগুলোর মধ্যে যুক্তি দিয়ে বলেছেন। আপনি যে কথাটা বলেছেন, রাজ্যবাসী হয়তো ঘরে বসে চিন্তা করছেন যে কোনো পুকুরে হয়তো চারা দিয়ে যেভাবে মাছ ধরা হয় সেইভাবে আপনাদেরকে রাজ্যবাসীকে চারা দিয়ে মাছের মতন উঠানো হয়েছে, এবং আপনারা ভেবেছেন আপনাদেরকে সেই পুকুর থেকে তুলে কোনো দিঘিতে নিয়ে রাখবে সেই জেলে। কিন্তু সেটা আপনারা অনুভব করতে পেরেছেন, যেটা আপনি বললেন যে আপনাকে নিয়ে কড়াইয়ে ফেলে দেওয়া হয়েছে। আপনি তখন বুঝতে পারছেন যে আপনি মারা যাচ্ছেন বা আপনাকে এখন খাওয়া হবে, কিন্তু আপনাকে কিন্তু চারা করে জালের মধ্যে তুলে নেওয়া হয়েছে, জেলে কিন্তু সেভাবে নিয়েছে। আপনিও কিন্তু চারাতে পড়েছেন, কিন্তু আপনি ভেবেছেন যে আপনাকে নিয়ে আরও একটি বড় দিঘিতে নিয়ে বা কোনো একটি বড় জায়গাতে নিয়ে আপনাকে রাখা হবে। কিন্তু যখন আপনি রিয়েলাইজ করলেন তখন আপনি বুঝতে পারলেন যে আপনি একটি গরম কড়াইয়ে রয়েছেন। আপনি যে ইনস্ট্যান্স দিলেন সেটা হয়তোবা আপনার দিক থেকে আপনি আপনার অভিজ্ঞতার নিরিখে দিয়েছেন। আর পাশাপাশি একটা কথা বলি, আপনি এখন বলছেন যে মৃণালিনী এনএনের কথা। আপনি বিশ্বাস করুন, যখন বামফ্রন্ট আমল ছিল, আমাদের চ্যানেলের আয়ুষ্কাল বেশি দিন না, 6 বছর। বামফ্রন্ট আমলেও আমরা বিভিন্ন জায়গায় গেছি, গঠনমূলক আলোচনা করেছি, মানুষদের বক্তব্য আমি তুলে এনেছি। সেই সময় কিন্তু আমরা দেখেছি যে বামফ্রন্ট সেই জায়গাতে লোক পাঠিয়েছে এবং সেই জায়গায় কাজগুলো করার চেষ্টা করেছে। কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে যে সংবাদ মাধ্যম কথা বলতে পারবে না, মৃণালিনীকে বন্ধ করে দেওয়া হয়েছে, গলার টিপে ধরা হয়েছে। কোনো উপর মহলের কেউ এসে একবার জিজ্ঞেস করেননি যে সেটাকে কিভাবে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে বা একটা সফট কর্নারের মাধ্যমে সেটাকে মিউচুয়াল করা যায়। একজন দাদা বলেছেন যে সংবাদ মাধ্যমেই দায়ী এই নতুন সরকারকে আনার। দাদা, আমার কথা যদি আমি বলি, আমি কিন্তু আপনাদের বক্তব্য নিয়েছি, আপনাদের কথা নিয়েছি, আপনাদের কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আমার এই প্রেজেন্টেশন করেছি। আমি বিগত দিনও সরকারকে, বামপন্থী সরকারকে আমি বলেছি যে এইগুলো দোষ আমি তুলে ধরেছি। এখন বিজেপির লোকেরা বলেন যে তখন নাকি গণতন্ত্র ছিল না, কিন্তু এটা বাস্তব যে আমাদের উপর কিন্তু সেই ধরনের আক্রমণ বা আক্রমণাত্মক যে মনোভাব সেটা কিন্তু হয়নি। কিন্তু আজকে দেখছি যে গণতন্ত্র রয়েছে, 5-6টি সংবাদ মাধ্যম, এমনকি আমেরিকা থেকে পরিচালিত যে ত্রিপুরা ইনফোয়ে সেটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমকে বন্ধ করে দিলে কি সরকার পরবর্তী 2023 নির্বাচনে জিতে যাবেন? বা যারা আছেন, দাদা অনেকে বলেছেন যাদেরকে কিনে রাখা হয়েছে, যারা পোষ্য, যারা গোলাম হিসাবে কাজ করছেন সেসব সংবাদ মাধ্যম, তাদেরকে জিতিয়ে দেবেন। আজকে কিন্তু আপনারা বলতে শুরু করেছেন। আমি তো প্রথম ভেবেছিলাম কেউ আমাকে ফোন করবে না, কিন্তু এখন তো আমি ফোন তুলে আমি অবসর হতে পারছি না। এটা কিন্তু বাস্তব। আজকে রাজ্যে একটা কথা বলতে হচ্ছে, দর্শক বন্ধুরা আমি শেয়ার করছি, একটা ফোন নিচ্ছি। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। আমি করতেছি। কোথেকে বলছেন? আগরতলা থেকে বলছেন, বলুন দাদা। আপন থেকে করতেছি, বলুন। যেটা 9 বিজেপি বলুন। নিরিখে হ্যাঁ কোনো উন্নত কাজ হয়নি, কিন্তু হ্যাঁ দাদা যেটা দেখছি বামফ্রন্ট আবার পুনরায় ফিরে আসবে। ঠিক আছে, সেটা ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দেখুন, বামফ্রন্ট যদি ফিরে আসবেই। বামফ্রন্ট যদি ভালো কাজ করে অবশ্যই বামফ্রন্ট ফিরে আসবে। কংগ্রেস যদি ভালো কাজ করে কংগ্রেস ফিরে আসবে। তৃণমূল যদি ভালো কাজ করে তৃণমূল ফিরে আসবে। সেটা তো বাস্তব। যারা কাজ করবে আপনারা তাদেরকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনবেন, আর যারা কথা দিয়ে কথা না রাখেন তাদেরকে হাওড়া নদীতে ছুঁড়ে ফেলে দেবেন। সেটাই তো স্বাভাবিক। সেটার জন্য আপনাদের সময় বেশি নিতে হয় না। আমি বলি না বারবার, শুধু একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড লাগে ভোট দেওয়ার।
আমার উপর অনেক চাপ আছে, আমার উপর অনেক প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। কি করব? তবু সত্য থেকে পিছিয়ে যাব না। আগেও যাইনি, বামফ্রন্ট আমলেও যাইনি, আমি এখনো যাব না। আজকে একটা কথা শেয়ার করছি দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যখন আমাদের রাজ্যে নতুন এসেছিলেন, তখন সুধীন্দ্র দাশগুপ্ত প্রেসিডেন্ট ছিলেন। আর সুধীন্দ্র জেঠু যখন, আমি জেঠু ডাকতাম উনাকে, আমি যখন সুধীন্দ্র জেঠুর সঙ্গে আমি অনেকবার টক শো করেছি। পরবর্তী সময় যখন বিপ্লব দেব আমাদের রাজ্যে আসেন, ওনার সঙ্গেও আমার একটু ভালো আলাপ আলোচনা হয়েছে এবং উনি প্রায় সময় বলতেন যে এই বিষয় নিয়ে একটি আলোচনা করব। আমিও বলতাম ঠিক আছে। আমিও ফোন করতাম ওনাকে, অন্যান্য যেমন বামফ্রন্টের বিজেন্দ্রের সঙ্গে কথা বলতাম, বা আপনার এই কংগ্রেসের পীযূষ কান্তি বিশ্বাস যিনি আছেন ওনার সঙ্গে কথা বলতাম। আমি কিন্তু বিপ্লব দেবের সঙ্গে কথা বলেছি, আমি অনেক টক শো করেছি, আপনারা দেখেছেন। তখন উনি আমাকে ফোন করতেন, কিন্তু আজকে এই প্রতিক্রিয়া জানার জন্য আমি এতবার ফোন করলাম ওনাকে, উনি ফোনটি রিসিভ করলেন না। আমি হোয়াটসঅ্যাপে বিপ্লব দেবকে SMS করলাম যে দাদা আমি রাজীব বলছি মৃণালিনী এনএন থেকে, দয়া করে আমাকে একটা মেসেজ করবেন। আজকে উনি করেননি। কেন করেননি আমি জানি, সেটা হচ্ছে চেয়ারের গুণ। গতকালকে আমি আলোচনা করছিলাম, উনি একজন RSS কর্মী, ঋষিকেশ জি, হিন্দু বিচারক। উনি বলেছেন যে এটা বিপ্লব দেবের দোষ না, সেটা দোষ হচ্ছে এই চেয়ারটার দোষ। হয়তোবা উনি যেটা বলেছেন ঠিক হতে পারে, কিন্তু আজকে আমি ভেবেছিলাম যে ওনার একটা প্রতিক্রিয়া নেই। এই যে মেমোরেন্ডাম বেরিয়েছে সেটা একটা প্রতিক্রিয়া নেই। যেই বিপ্লব কুমার দেবের সঙ্গে আমরা এখানে টক শো করতাম, আমাকে নিজে ফোন করেছেন এবং এখানে উনি কতবার এসেছেন, কিন্তু আজকে উনি আজ থেকে গেছেন। উনি আজ থেকে আজকে আলোচনা করেছেন, কিন্তু মৃণালিনী ENN-কে আজকে উনি মনে রাখেননি। আজকে মৃণালিনী ENN একদিন হলে উনি এখানে আলোচনা করে গেছেন আমাদের স্টুডিওতে, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কিন্তু একবারের জন্য উনি চিন্তা করেননি যে এতগুলো সংবাদ মাধ্যম বন্ধ হচ্ছে, ওনাদের MD-কে নিয়ে বা চিফ এডিটরদের নিয়ে একটা আলোচনা করা যাক। উনি করেননি। কিন্তু উনি জানেন যে কিছু কিছু পয়সায় বিক্রি হওয়া সাংবাদিক নামধারী তথাকথিত বুদ্ধিজীবী, তারা এই সকল কাজগুলো চালিয়ে যাচ্ছে ক্ষমতার জোর করে। উনি জানেন হয়তোবা, কিন্তু ক্ষমতা দেখিয়ে, জোর দেখিয়ে মানুষের যে ভাষা, মানুষের যে কথা, সেটা কিন্তু বন্ধ করা যায় না। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি একটা হোয়াটসঅ্যাপে হাই লেখার পর্যন্ত সময় পাননি, কিন্তু 2018 নির্বাচনের আগে কিন্তু উনি অনেকবার এসেছেন এখানে, আপনাদেরকে আশ্বাস দিয়েছেন আমার সঙ্গে বসে, কিন্তু আজকে ওনাকে পাইনি। এটাই স্বাভাবিক। যখন দাদা যে বলেছেন ঋষিকেশ জি, হিন্দু বিচারক, উনি যে বলেছেন সেটা ওনার দোষ নেই, ওনার যে চেয়ারটা রয়েছে সেই চেয়ারটার দোষ। কিন্তু তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে কথা বলি এই বিষয়টি নিয়ে। তাই আজকে কিন্তু আমি এখানে দুঃখের সহকারে আজকে এই কথাটা আমাকে এখানে বলতে হয়েছে। প্রায় সময় দেখা যায় বিভিন্ন বড় বড় চ্যানেলে উনি এখন বক্তব্য রাখেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মতো চ্যানেলে ওনার আসার সময় হয়নি। আর এই রাজনীতিতে বা গণতন্ত্রে যদি চতুর্থ স্তম্ভ যদি আপনাদের দোষগুলো যদি না তুলে ধরেন, তাহলে আপনারা তো অন্ধকারে থাকবেন। যেই সকল আপনাদের লেজুর ভিত্তি করা সাংবাদিকরা যারা রয়েছে, তাদের থেকে তো আপনি শুধু বাহবা পাবেন, কিন্তু আপনার তো প্রকৃত সত্য বাস্তব যে ঘটনাগুলো আছে সেগুলো আমরা তুলে ধরবো সরকারের হয়ে। আমরা তো আপনাদের আয়না, কিন্তু আপনি আপনার মতো কাজ করছেন। নমস্কার নমস্কার নমস্কার, কে বলছেন? নমস্কার নমস্কার ম্যাডাম, রাধানগর থেকে বলছি। কোথেকে? রাধানগর। রাধানগর কি মৃণালিনী যায়? হ্যাঁ যায় তো। ও না, অন্য জায়গা তো বন্ধ আছে মৃণালিনী। বলুন ম্যাডাম, বলুন কি বলবেন। আচ্ছা, অ্যাকচুয়ালি ফোন করছি আমি আজকে, এই যে 9 মাস হয়েছে সরকারটা, হ্যাঁ, এই যে সরকারটার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আজকে আমাদের গণতন্ত্র নেই কেন? আজকে মহিলারা স্বাধীনভাবে আজকে চলাফেরা করতে পারছে না। দেখা যাচ্ছে আজকে দেখুন আপনি, বিপ্লব দেব যে প্রতিশ্রুতি দিয়েছে, আমরাই তো বিজেপিকে ভোট দিয়েছি না, যে উনি অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছে, যে চাকরির থেকে ধরে, যেমন আমরা আজকে একটা শিক্ষিত বেকার, আজকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। গত যে সরকার ছিল, সরকার তো বলেছে আমরা দেবো, দিচ্ছি, ঠিক আছে, এই সরকারের ক্ষমতা যতটুকু দিয়েছে, এখন তো কেন্দ্রের মধ্যে বিজেপি সরকার, রাজ্যের মধ্যে বিজেপি সরকার।
আমরা গত দিনে একটা সার্কুলারে দেখলাম যে চাকরির দরজা নাকি বন্ধ করে দিয়েছে। এই বিপ্লব দেবী তো বলেছে মুখ্যমন্ত্রী থেকে ধরে এবং প্রধানমন্ত্রী থেকে ধরে যে ঘরে ঘরে চাকরি দেবে, এবং তাদের প্রভারী নাকি সুনীল দেওধর বলেছে নিষ্ফল দিনের চাকরি হবে। আজকে এই প্রতিশ্রুতিগুলি কোথায় গেল? আজকে দেখা যাচ্ছে যে উনি আজকে সারা রাজ্যের মানুষ না খেয়ে আসছে, দেখা যাচ্ছে ঘরে খাওয়া নিয়ে টুয়েটের কাজ রেগার থেকে সবকিছু বন্ধ হয়ে আছে, কিন্তু উনি হেলিকপ্টার দিয়ে নিমন্ত্রণ খেতে যাচ্ছে। ওইটা থেকে গরিব মানুষের যে টাকা অর্থ ব্যয় হয় না, উনি তো আগে বলেছে যে কেন্দ্রের মধ্যে বিজেপি সরকার প্রচুর টাকা অর্থ ব্যয় আমাদের প্রচুর টাকা দেবে, এখন কেন এলআইসি থেকে টাকা নেওয়া হচ্ছে? কি রাজ্যের মধ্যে কিসের অভাব? আগে তো বলতো যে বামপন্থী সরকারকে টাকা দিচ্ছে নাকি বামপন্থী সরকার গিলে খেয়ে গেছে, কিন্তু এখন তো বামপন্থী সরকার আর নেই, এখন তো রাজ্যের মধ্যেও বিজেপি সরকার, কেন্দ্রের মধ্যে বিজেপি সরকার। এখন তো আমাদের অভাব হওয়ার নাই কথা ছিল, ভাতা আমাদের 2000 টাকা হবে এবং 340 টাকা 2000 হাজিরা হবে। কেন এখন মানুষের আমরা এত কষ্ট? কোথায় কাজ? এই প্রতিশ্রুতি আজকে যাই হোক মানুষ 9 মাসে বুঝতে পেরেছে যে কি হবে আগামী দিনে। আমরা বলতে চাই আপনারা যারা গণমাধ্যমগুলো আছেন, সংবাদ মাধ্যমগুলো আছেন, আপনারা সত্যি কথা বলবেন, কারণ এমনও কিছু সংবাদ মাধ্যম আছে তারা জানি না তাদেরকে কত টাকা দিয়ে কিনে ফেলেছে, কারণ তারা সত্যিটা কথা বলতেই চায় না, সত্যি সত্যি যেটা এটা বলতে চায় না। যে আপনি যে এই সাহসিকতা দেখিয়ে আমরা চাই যাতে জনগণের ভালো যেই সরকারি হোক না কেন বুঝিনা দান, আমরা চাই রাজ্যের মধ্যে যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে। কারণ এখন দেখছি আজকে নির্বাচন, আমরা আমাদের 3 নম্বর ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড নির্বাচন আছে, নির্বাচনে বের হতেই দিচ্ছে না। গণতন্ত্রের প্রতি এত ভয় কেন? আজকে আমরা নির্বাচন সবাই যাকে ভোট দেবে এটা উৎসবের মতো আগে দেখতাম বামপন্থী সরকার থাকতে নির্বাচন হতো, এখনই নির্বাচন আসলে প্রার্থীর বাড়িতে হামলা, যে প্রার্থীর সঙ্গে যাবে হামলা। ধন্যবাদ ম্যাডাম। এই ধরনের গণতন্ত্র কেন ভয় থাকবে? যদি ফোকাস করেই থাকেন 9 মাসে তাহলে গণতন্ত্রের প্রতি কোনো ভয় থাকবে না। ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। ফোন করবেন অবশ্যই, ফোন করবেন অবশ্যই। একজন ম্যাডাম ফোন করলেন যে গণতন্ত্রকে কেন এত ভয়? গণতন্ত্রকে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে যার মতো করে ভোট দেবেন, যে যার মতো করে নমিনেশন সাবমিট করবেন, সেখানে কেন গণতন্ত্রকে ভয়, যেটা ম্যাডাম রাধানগর থেকে ফোন করে জানতে চাইলেন। আওয়াজ কিন্তু তুলতে আপনারা শুরু করেছেন। আমার কিন্তু কথা বলতে ইচ্ছে হয় আপনাদের সঙ্গে, কিন্তু সময় আজকে বেশি নেই। সর্বশেষ ফোনটি নিচ্ছি, বলুন কে বলছেন? হ্যালো হ্যালো, অনেকে হয়তো বা ফোন করে দেখছেন যে আমি লাইভ কি ঠিকই করছি কিনা। ওনাদের উদ্দেশ্যে বলছি আমি ঠিকই লাইভ করছি, আমি বাস্তব নিয়েই কথা বলি। নমস্কার, কে বলছেন? আমি রাজীব দেবদুবা খোয়াই থেকে বলছি। খোয়াই থেকে বলছেন রাজীব দা, বলুন কি বলবেন? হ্যাঁ দেখুন, একটু আগে একটা ভদ্র মহিলা যা বলেছেন সেটাই ঠিক। তো নির্বাচনের আগে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছে আমাদের মানে বেকারদের জন্য অনেক কিছু। আমি একজন ডিরেক্টর হওয়া মানে বিএড সম্পূর্ণ শেষই বলা যায় আমার, কিন্তু আমিও একটা আশা দিয়ে রেখেছিলাম যে কোনো কিছু হবে একটা, কিন্তু তা দেখলাম এই কিছুক্ষণ মানে গতকাল কিন্তু একটা নোটিফিকেশন বের হয়েছে, সেখানে দেখলাম মানে তার ভিতরে চাকরির মানে বাজার সবটাই বন্ধ বলা যায়। ধন্যবাদ। আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় অনেক কিছু যে প্রতিশ্রুতি দিয়েছে যে বেকারদের নাকি দেওয়া হবে, প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থার ব্যবস্থা করা হবে, রেলের কাজে মজুরি 340 টাকা দেওয়া হবে, আর ভাতা নাকি 2000 টাকা করে। মানে ওই কথাগুলো কোথায় গেল আমি সেটাই জানতে চাই আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছ থেকে। ধন্যবাদ অসংখ্য রাজীব দা, ফোন করবেন দাদা। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। নমস্কার দাদা। হ্যাঁ, আপনারা ফোন করছেন, দর্শক বন্ধুরা অপরাধ ক্ষমা করবেন, আজকে ফোন নিতে পারছি না। সম্ভব হলে আমি আগামীকাল
আবার 6টা 30 মিনিটে আপনাদের সামনে আসব, আপনাদের সঙ্গে কথা বলবো। আপনাদের যে প্রসঙ্গগুলো রয়েছে এবং যে জ্বলন্ত ইস্যুগুলো রয়েছে আমাদের চলার পথে, সেগুলো নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে আসবো দর্শক বন্ধুরা। আর বাকিটা আমি আপনাদেরকে বলছি, যেহেতু আমাদের সম্প্রচার বন্ধ করে দিয়েছে, সেহেতু আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা www.mrinaliniNN.com যে ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনারা আমাদের সরাসরি সম্প্রচার দেখতে পারেন। পাশাপাশি আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে মৃণালিনী NN-এর, সেখানে গিয়েও আপনারা আমাদের এই সম্প্রচার সরাসরি উপভোগ করতে পারেন। এবং সেখানে আমাদের 10টি অ্যাকাউন্ট রয়েছে, সেখানে 50,000-এরও বেশি ভিউয়ার্স রয়েছে। দর্শক বন্ধুরা, আজকে আলোচনা থেকে আমি এটা উপলব্ধি করতে পেরেছি, আজকে আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য কারোর কাছে কিন্তু আপনারা প্রশ্ন রাখছেন না, আপনারা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কাছে প্রশ্ন রাখছেন যে বিপ্লব দেব যে কমিটমেন্টগুলো করেছেন, সেই কমিটমেন্টগুলো কেন এখনো ফুলফিল হচ্ছে না। আপনারা কিন্তু আপনাদের গ্রিভেন্সগুলো কিন্তু তুলে ধরছেন। মাত্র 9 মাস হয়েছে এই সরকারের, এই জোট সরকারের, কিন্তু ইতিমধ্যেই আপনারা অনেকে বলেছেন যে আপনারাই বলেছেন যে চলো পাল্টাই, কিন্তু আজকে আপনারা অন্য কথা বলছেন। কেন এই পরিস্থিতি সৃষ্টি হবে আজকে এই মুহূর্তে? আজকে রাজ্যে এই ধরনের একটা পরিস্থিতি, এই ধরনের একটা মেমোরেন্ডাম জারি হয়েছে 17 তারিখ অর্থ দপ্তর থেকে। সেই জায়গাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি জরুরি কাজে আজকে বাইরে আছেন এবং উনি আজ থেকে একটি প্রোগ্রামেও আজকে উনি এন্টারটেইন করেছেন। কিন্তু কথা হচ্ছে, যেটা আমি দেখতে পেয়েছি, আমার যদি ভুল না হয়, যেটা আমি দেখতে পেয়েছি, হয়তোবা সেটা আমার ভুলও হতে পারে, কিন্তু আমি লক্ষ্য করেছি। তো সেই জায়গাতে আমি বলতে পারি যে এই মুহূর্তে রাজ্যের বেকাররা ওনার বক্তব্য কিন্তু শুনতে চাইছিলেন। সর্বশেষ একটি কথা বলে রাখছি, একজন বেকার ফোন করে বললেন যে আমরা বেকার ছিলাম, ঠিক আছে, একটা পুকুরে ছিলাম, জেলে আমাদেরকে চারা দিয়ে মাছ হিসাবে আমাদেরকে তুলেছে, আমরাও জেলের জালে আটকে পড়েছি, কিন্তু আমরা ভেবেছি যে আমাদের হয়তোবা অন্য কোনো দিঘিতে বা অন্য কোনো একটি বড় জলাশয়ে আমাদেরকে ফেলা হবে, কিন্তু সেই ধারণাটা আজকে মনে হচ্ছে ভ্রান্ত। যখন আমি মনে করেছি যে, যখন আমি বুঝতে পেরেছি, যখন আমি রিয়েলাইজ করতে পেরেছি যে আমি কড়াইয়ের মধ্যে পড়ে গেছি, এখন আমাকে খাওয়া হবে। একটি মারাত্মক কথা উনি ছোট্ট একটি গল্পের আকারে বলেছেন, সেটা আপনারা দেখবেন। আর আজকে এই আলোচনা রাত্রি 10:35 আবার আপনারা ফেসবুকে লাইভ বুক দেখতে পারবেন, আমাদের ওয়েবসাইটে লাইভ দেখতে পারবেন, এবং আমাদের যে NXT যে লাইন রয়েছে, সেই NXT লাইনের মাধ্যমেও আপনারা কেবল মাধ্যমে আপনারা আমাদের এই আলোচনা বা আমার এই সম্প্রচার আপনারা উপভোগ করতে পারবেন। এই বলে আজকে আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি। দেখতে থাকবেন মৃণালিনী NN। নমস্কার।